জমিও যদি কিনেন, আপনার বাবা মা ভাই বোন বা নিকটাত্মীয় কাউকে যদি দেখান, বলবে যে জমিটা অতটা ভালো না, কি দরকার ছিল নেওয়ার। তো 10 জনকেই যদি বলেন, 10 জনই যদি বলে ভালো হয় নাই, তখন আপনি দেখবেন যে আপনারও খারাপ লাগবে, আপনিও চাবেন কিভাবে বিক্রি করে বের হয়ে যাবেন। আবার দেখা যাবে যে অনেক খারাপ একটা জিনিস আপনি নিয়েছেন, সবাই ভালো বলতেছে, আপনারও ভালো লাগবে। তো এই ভালো লাগার মন্দ লাগার মাঝেই হচ্ছে আমাদের সফলতাটা। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা 10 জনে ভালো বলবে বাস্তব ওইটা ভালো না, আর যে জিনিসটা 10 জনে খারাপ বলবে আসলে কিন্তু ওইটা খারাপ না। এটা আপনাকে মাথায় নিতে হবে। তো আমরা বলবো যে ভাই, ছোটকাল থেকে তো আমরা পড়ছি যে 10-এ যাকে ভালো বলে সেই ভালো, 10-এ যাকে খারাপ বলে সেই খারাপ। তো ওই জন্যই তো হচ্ছে যে আমরা গরিব। সহজ কথা হচ্ছে এটা, সহজ অ্যান্সার হচ্ছে ওই জন্যই আমরা গরিব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে আপনি বড়লোক হন, এটা আপনার আশেপাশের কেউ চায় না। আপনি তাদের সমান থাকেন, তারা আপনার জন্য হ্যাপি। যখনই তাদের ক্রস করতে চাবেন তখনই আপনার সমস্যা। তাহলে এই মাইন্ডসেটটা আগে আপনাকে পরিবর্তন করতে হবে, যে 10 জনে ভালো বললেই যে আমার জন্য ভালো হবে এমনও কিছু না, 10 জনে খারাপ বললেও যে আমার জন্য খারাপ হবে এমন কিছু না। আমি ভালো কি মন্দ এটা আমি নিজের যেই প্যারামিটার আছে, নিজের যে যাচাইয়ের জিনিসপাতি আছে, এগুলো দিয়ে যাচাই করে দেখব। যদি আমার ক্ষেত্রে আমি 100% সঠিক থাকি, এরপরে 2 জনে ভালো বললেও আমার কিছু যায় আসে না, খারাপ বললেও যায় আসে না। এই মানসিকতা আসলে আনা খুব কঠিন। আমরা যতই বলি, আপনি যতই বক্তৃতা শুনেন, আসলে এইরকম মন মানসিকতা যারাই নিয়ে আসতে পারে, তারাই জীবনে সব ক্ষেত্রে, সেটা আপনার চাকরি বাকরি, প্রবাস জীবন হোক, বাংলাদেশে হোক, বা শেয়ার বাজারে হোক, বা নিজের জীবনের কোনো প্রকার সিদ্ধান্ত নিতে হোক, দেখবেন যে যারাই করতে পারছে তারাই সফল। তো এই জন্যই 100% মানুষের মধ্যে দুনিয়ার 95% মানুষই কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওই 5% মানুষই হচ্ছে সফল। এখন আপনার খুশি, আপনি কোন দৃষ্টিভঙ্গিতে থাকবেন, কোন ক্যাটাগরিতে থাকবেন। আর যে কোনো জিনিসের অবশ্যই সফল হইতে গেলে আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, একাগ্রতা কিন্তু থাকতে হবে। এখন আমাদের সবারই মোটিভেশন গুলা হচ্ছে ওয়ান টাইম। তো এখন যেমন ক্লাসটা দেখবেন, মোটিভেশন লাগবে, 1 সপ্তাহ পরে ওই মোটিভেশন শেষ। তো ওই রকম মোটিভেশন দিয়ে তো আপনার কাজ নেই। কোনো একটা জিনিস যদি আপনাকে করতে হয়, আপনি রিপিট সেটা করবেন, তখন ওইটা আপনার অভ্যাস হবে। আর অভ্যাসটাই আপনাকে সফলতায় নিয়ে যাবে। কোনো মোটিভেশন কাউকে কোনোদিন সফলতা দেয় না। ওই মোটিভেশন যদি আপনি নিজের হ্যাবিচুয়ালের মধ্যে নিয়ে আসতে পারেন, অভ্যাসগত একটা প্রথার মধ্যে নিয়ে আসতে পারেন, তখনই স্বাধীনতা পাবেন। না হলে যত বড় শিক্ষক হোক, মোটিভেশনাল স্পিকার হোক, যতক্ষণ শুনলেন বাসা যাওয়া পর্যন্তই। তাহলে আমরা যে কাজটা করার চেষ্টা করব, যেই মোটিভেশনটা আপনার ভালো লাগবে সেটাকে চাবেন যে নিজের একটা অভ্যাসে পরিণত করতে। যদি করতে পারেন অবশ্যই সফল হবেন, এটাই আমরা বলবো। আর যেহেতু ভিডিওটা যারাই দেখতেছেন বা যারাই আসছেন, সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিন্ন, পড়াশোনাও ভিন্ন, দৃষ্টিভঙ্গিও ভিন্ন। আপনার কাছে যেটা সঠিক মনে হয় আমার কাছে নাও হইতে পারে। তো মূল আপনার বিবেচ্য বিষয় থাকবে যেটা, সেটা হচ্ছে আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশ থেকে আপনি নিজেকে আর্থিকভাবে কোন প্রক্রিয়ায়, কোন কোন পন্থা অবলম্বন করলে আপনি সফল হইতে পারবেন, আপনি সেটা নিবেন। সবার জন্য একটা জিনিস কিন্তু না, এই জিনিসটা মনে রাখবেন। কারণ দেখবেন যে কারোর জন্য কেউ মাইক্রোবাসে চলাচল পছন্দ করে, কারোর জন্য বাইক যথেষ্ট, কেউ সাইকেলে চলে, যার যার অভিরুচি মতো। তো আজকের আলোচনার মূল বিষয়টা তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের মূল এক কথায় যদি বলি, আমরা এটা সবাই চাই, সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এর মানে কিন্তু এক কথা, এটা মানে এমন না যে আপনার অডেল টাকা থাকবে, যখন খুশি যেভাবে খুশি ব্যয় করবেন, এটার অর্থ কিন্তু এটা না। এটা হচ্ছে আপনি যেই অবস্থায় আছেন, যেই পরিবেশে আছেন, ওই পরিবেশে যাতে আপনি সচ্ছলভাবে চলতে পারেন, এটাই। বাংলাদেশের 100-র মধ্যে 95% মানুষের জীবনযাত্রা হচ্ছে, আমরা যেটা বলি, হ্যান্ড টু মাউথ। মানে যদি 1 মাস যদি সে ব্যবসা না করে, চাকরি না করে, তার কিন্তু পিছুটান শুরু হয়ে যায়। জায়গা জমি সেভিং এগুলো বিক্রি করে তাকে খাইতে হয়। এটা 100-র মধ্যে 95 জনের বাস্তবতা। সেটা আমি বলেন বা আপনি বলি। তাহলে এমন কিছু করা যায় যেটার মাধ্যমে আপনি 1 মাস কেন, যদি 1 বছরে আপনি অসুস্থ থাকেন, বাইরে থাকেন, কাজ না করেন, আপনার যাতে টেনশন না হয়, আপনার যাতে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা যাতে কন্টিনিউ করে, এরই নাম হচ্ছে কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তার মানে যারাই চিন্তা করতেছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনি বড় বড় মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরবেন, আইফোন হাতে নিয়ে ঘুরবেন, এটা কিন্তু না। দেখবেন যে আমরা যারা মুসলিম আছেন, আপনি কোরআনেও পড়বেন যে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে অঢেল দেয়।
তো আপনাকে অর্ডার নাও দিতে পারে, কিন্তু আপনি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে পারেন, সেখানে আল্লাহ আপনারে বাধা করে নাই। আল্লাহ বলছে যে যতটা জীব আছে দুনিয়াতে সবার রিজিকের ব্যবস্থাটা করছে। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার পক্ষে যতটুকু মেধা জ্ঞান দেওয়া হয়েছে এটারে আপনি কাজে লাগান, নিজের আর্থিক সচ্ছলতা নিয়ে আসেন। আর আপনার কপালে যদি থাকে ওই যে অডেল আপনার কাছে আসবে। তো এইটাই হচ্ছে আমাদের আর্থিক স্বাধীনতার ডেফিনেশন। এর বাইরে যদি কেউ অন্য কিছু বুঝেন তাহলে আপনারটা আপনার কাছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এতটুকুই। এখন আসি আমরা আধুনিক জীবনযাত্রা, যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করি, বিশ্বের কোথায় কি হচ্ছে, কারা কি করতেছে আমরা ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সংবাদ মিডিয়ায় কিন্তু দেখি। তো এখনকার আধুনিক যুগে যেই ট্রেন্ড যেটা চলতেছে, মানে যেটা সবার কাছে জনপ্রিয়, সেটা হচ্ছে যে ফায়ার, মানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন, রিটায়ার্ড করবেন আর্লি। তো এখানেও আমরা বাংলাদেশে কি জানি, সরকারি চাকরিজীবীরা 59 বা 60 বছরে কি করে অবসর নেয়, তারপরে তারা এই যে নাতি পুতির সাথে সময় কাটায়। আসলে রিটায়ার্ড মানে এইটা না, রিটায়ার্ড বলতে জীবনে কিছুই নেই, যতদিন দুনিয়াতে আছেন আল্লাহ বলছে আপনারা কাজ করে খাইতে। রিটায়ার্ড বলতে ইসলামিক কোনো কনসেপ্টই নেই, যতদিন জীবিত আছেন কাজ করে খাবেন, ধর্মীয় কাজ করবেন, সামাজিক করবেন, ব্যক্তিগত কাজ করবেন, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু এইখানে যে রিটায়ারমেন্টের কথা বলতেছে সেটা হচ্ছে যে আজকে যেমন যারা প্রবাসী আছেন বা একটা সরকারি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, সকাল 9টা বাজার আগে আপনার অফিসে যাইতে হয়, প্রবাসীদেরকে 6টায় উঠাই তারা কি করতে হয়, ডিউটিতে যাইতে হয়। এই যাওয়াটা যাতে আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখন কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও যাইতে হয়, কিছু করার নাই, যাইতে হবেই। তো এইখান থেকে মুক্তির নামই হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মানে এমন না যে আপনি শুধু খাবেন দাবেন ফুর্তি করবেন বাবার টাকা চলবেন, এমন না। এটা হচ্ছে আপনি সেই কাজটাই করবেন যেটা আপনার ভালো লাগে, যেখানে আপনার ক্রিয়েটিভিটি আছে, আর যার জন্য আপনার ফ্যামিলি অথবা আপনার উপর যারা নির্ভরশীল এরা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, ওই টাকা পয়সাটা যাতে আপনার থাকে। তো এই থাকার নামই হচ্ছে আমাদের আর্লি রিটায়ারমেন্ট। আশা করি এই কনসেপ্টটাও আপনাদের ক্লিয়ার হয়েছে, যে আমরা বলতেছি না যে আপনি চাকরি বাকরি ছেড়ে দেন, আপনি বসে বসে খান, এটা কেউ বলে না। আর যারা মুসলিম, মুসলিম ধর্ম তো কোনোভাবেই এটাকে সমর্থন করে না। আপনি যতদিন জীবিত আছেন, আপনার শক্তি আছে, আপনি কাজ করে খাবেন। আমাদের সমাজে যেটা হয় যে ছেলেকে বিদেশ পাঠায়, বাবা কি করবে, সারাদিন ঘুরবে ফিরবে, ছেলের টাকায় খাবে, এটা কখনো ইসলাম জায়েজ করে না। আপনি ছেলে হিসাবে কখনোই ঠেকা পড়ে নাই যে আপনার বাবাকে আপনি কি করতে হবে, যে কর্মক্ষম আছে, জীবনেও না। আপনি আরব দেশে দেখবেন, আরব সংস্কৃতিতে দেখবেন, যেখানে কর্মক্ষম আছে সে কাজ করে খাবে, এটাই হচ্ছে কথা। সেটা ভিন্ন জিনিস, তার দরকার, অসুস্থ হয়েছে, চলতে পারতেছে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে, আপনি নিবেন। কিন্তু আমাদের বিশেষত যারা প্রবাসী আছে এদের সমস্যা হয়ে যায়, দেশের বাইরে আসলে টোটাল ফ্যামিলিটা তখন ওই এক ব্যক্তির উপর নির্ভর করে চলে। এখন এই বেচারা চাকরি থাক না থাক, গাধার মতো কাজ করুক, কেউ দেখার বিষয় না। তো এই জন্য নিজের উপর বার্ডেন নেওয়ার কোনো দরকার নাই। আপনি সেই জায়গাটাই আপনি নিবেন যতটুকু আপনার দায়িত্বের মধ্যে পড়ে, অযথা অযাচিত কারো দায়িত্ব নিতে যাবেন না। আমাদের যারা মতো অসংখ্য প্রবাসী আছে, নিজের ফ্যামিলির বাইরেও গোটা গ্রামের মধ্যে যারা আছে অযাচিত হস্তক্ষেপ করে, আর বলে যে ভাই সারা জীবন বিদেশ করলাম, 40 বছর বিদেশ করলাম, কিছু করতে পারি নাই। তো আপনার যেটা দায়িত্ব না, আপনার যেটা কর্তব্য না, যেটা আপনার ধর্ম বলে নাই, আইন বলে নাই, তো সেটার মধ্যে আপনি গেছেন, আপনার কিছু করার নাই। তো এই জিনিসগুলো আসলে আমরা স্কুলে তো কোনোদিন পড়ি নাই, বড়রাও আমাদের কোনোদিন পড়ায় নাই। সবাই বলছে দায়িত্ব পালন করো, আপনিও দায়িত্ব পালন করছেন। তো দায়িত্ব পালন আপনি অবশ্যই করবেন। একটা জিনিস মনে রাখবেন, ধর্মীয়ভাবে আপনার দায়িত্ব থাকলে অবশ্যই পালন করবেন, নাইলে পরকালে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে সেটা অবশ্যই পালন করবেন, নাইলে আইনের কাছে অপরাধী হবেন। এর বাইরে আপনার অযাচিত হস্তক্ষেপ করার কোনো দরকার নাই। আর আপনি করতে পারেন কখন, যখন আপনার অঢেল আছে তখন আপনি করেন, সমস্যা নাই। এইটা আমরা আরেকটা কনসেপ্ট মাথায় নিব, যে আর্লি রিটায়ারমেন্ট মানে এই না যে আমি বসে বসে খাবো, আমি তখন নিজের পছন্দের কাজ করব, নিজের ক্রিয়েটিভিটি করব। সমাজ সেবা করেন, ধর্মীয় কাজ করেন। এখন আপনার তো সকাল থেকে সন্ধ্যা হইতেই চলে যায় জীবনটা, যে কিভাবে আমার মাসটা চলবে। এখন চলে আসি, আমরা যদি এগুলাকে যদি একদম ইন শর্টে অল্প কথায় যদি নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে মোটামুটি কয়েকটা শব্দ আমরা আনতে পারি। এই আর্থিক স্বাধীনতা কিন্তু আপনি জন্ম থেকে পাবেন না, সেটা ভিন্ন জিনিস যারা রাজপুত্র আছে। কিন্তু আপনি যদি চাইতে চান, ধরেই নিচ্ছি আপনার বয়স 25-এর ঊর্ধ্বে আছে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে 25-এর কম বয়স্ক যারাই আছে, হয় পড়াশোনা অথবা বাবা ভাইয়ের উপর নির্ভরশীল, তো এদের সাথে এই সমস্ত মোটিভেশনাল কথা বলে কোনো লাভ নাই।
আমরা ধরেই নিচ্ছি আপনার বয়স 25-এর বেশি। তো এই বয়সে আপনি যেই ব্যবসা করেন অথবা যেই কাজ করেন, বর্তমানে যেখানেই আছেন, আপনি 1,000 টাকা, 10,000 দিরহাম অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কাজই করতেছেন, 1 নাম্বার আপনার টার্গেট থাকবে আপনি আয়টা একটু বাড়ানোর চেষ্টা করবেন যেভাবেই হোক। তাহলে 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে, আপনি যদি আর্থিক স্বাধীনতা পাইতে চান, যেই অবস্থায় আছেন, যেই বেতন পান, এটা বাড়ানোর চেষ্টা করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই বেতন আমি বাড়াবো কিভাবে? তো সেটার জন্যই হচ্ছে যে আপনার পরবর্তী ধাপগুলো আমরা আসব। এরপরে হচ্ছে আপনার অযাচিত খরচটা কমাইতে হবে। আশেপাশে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, হাজারো মানুষের সাথে পরিচয় হয়, আমরা জীবনে এমন কিছু খরচ করি যেগুলো না করলেও আমাদের চলে। তাই বলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা আমরা বলতেছি না, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি অবশ্যই খরচ করবেন। কিছু অযাচিত খরচ আছে যেগুলো আপনি বাদ দিতে পারেন। ওই খরচগুলো বাদ দিলে দেখবেন যে আপনার মাসে একটা মোটামুটি হ্যান্ডসাম টাকা বাঁচতেছে, সেটা আপনি বিনিয়োগ করবেন আপনার পছন্দ মতো জায়গায়। কারণ আপনি তো আর্থিকভাবে স্বাধীন না, আপনার বাহাদুরি করে তো লাভ নাই। এটা মনে রাখবেন, আপনি অবশ্যই করবেন ভবিষ্যতে, আপনার যেখানে দরকার নাই সেখানেও ব্যয় করবেন, কিন্তু আগে তো নিজেরটা নিজে আগে বুঝে নেন যে আমি আর্থিকভাবে স্বাধীন, এখন চাইলে আমি অন্য কাউকে স্বাধীনতা দিতে পারবো। যেখানে আমরা নিজেই মিসকিন, তো আরেক মিসকিনকে আপনি সহযোগিতাটা করবেন কিভাবে? আগে নিজে তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে অযাচিত যে খরচগুলো আছে, যেগুলো না করলেই আমাদের নয়, সেগুলা বাদ দিয়ে বাকি খরচগুলো আমাদের কমানো উচিত। আর বিশেষত যারা প্রবাসী আছে, এরা তো চাইলেই করতে পারেন, কোনো ব্যাপার না। ওই যে বাবা মা, ভাই বোন, ভাগ্নি, আত্মীয় স্বজন, আপনার বর্তমানে সোশ্যাল মিডিয়া আসে, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে যে জন্মদিন 5,000 টাকা দেন, আজকে এর বার্থডে 10,000 টাকা দেন। এগুলো সব বন্ধ করতে হবে, আপনাকে কিছু করার নাই। আপনার আদরের জিনিস আছে, আপনি দেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন আপনি তারে এইভাবে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে যে আপনার কাছে সে চাইলেই পাবে। কারা দিবেন? যারা আর্থিকভাবে স্বাধীন, আপনি অবশ্যই দিবেন, আপনার কোনো টেনশন নেই, আপনি অবশ্যই দিবেন। কিন্তু আপনি নিজেই ফকির, আরেক ফকিরকে সহযোগিতার কোনো কাজ নেই। আগে নিজের বিনিয়োগটা করে নিজে সচ্ছল হন, তারপরে আপনি হাত বাড়ান। যে ঠিক আছে, আত্মীয় স্বজন আছে, আপনাকে দিতে হবে, দেওয়ার চেষ্টা করেন। তার মানে হচ্ছে আগে আপনি যেই মাটির মধ্যে দাঁড়াবেন, ওই মাটিটা শক্ত না করে, যেই মাটিটা ডুবে যাচ্ছে, আরেকজনকে আপনি কেন টানতেছেন? শুনতে খারাপ লাগতে পারে যে ভাই আমরা কি সহযোগিতা করব না? অবশ্যই করবেন, কিন্তু আপনি আরেকজনকে অভ্যস্ত বানাইলে সমস্যা। যেই দিন আপনি না করবেন, 2 দিন দিছেন মাসে, তৃতীয় দিন না করেন, দেখেন আপনার বদনাম শুরু হবে। তো ওই জন্য যেখানে আপনি দিতে পারবেন না কন্টিনিউ, সেখানে না দেওয়াই ভালো। এরপরে চলে আসি যেটা নর্মালি আমরা অনেক আগে থেকেই প্রবাসী বা যারাই নতুন চাকরি করেন, একদম সিম্পল একটা আমরা ক্যালকুলেশন বলি যে কিছুই না, আপনি যদি 1 লাখ টাকা বেতন যদি পান, নর্মালি 3 ভাগে ভাগ করে ফেলবেন সোজা। এরপরে 1 ভাগ নিজের জন্য আপনি ব্যয় করবেন। ওই যে আমরা বললাম বেতন বাড়াবেন কিভাবে, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি যে কোম্পানিতে করেন, সরকারি বেসরকারি প্রবাসে থাকেন, যেই সেক্টরে পারা যায় আপনি সেখানে প্রয়োজনে কোনো নতুন কাজ শিখেন, নতুন কোর্স করেন, কিছু সময় দেন। মানে আপনি দক্ষতা বাড়লে বেতন বাড়বেই, বাড়বে, বাড়তেই কিন্তু বাধ্য। আরেক ভাগ হচ্ছে যেটা আপনার ফ্যামিলির জন্য অবশ্যই খরচ করতে হবে। আমাদের সামাজিক ধর্মীয় একটা দায়িত্ব আছে, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা আছে, তাদের অবশ্যই খরচটা দিতে হবে। আরেক যে ভাগটা থাকবে সেই ভাগটা হচ্ছে আপনার বিনিয়োগ করা, এটা আপনারা করতেই হবে। আপনি যদি 10,000ও বেতন পান, 3,000 খরচ করতে হবে, 3,000 আপনাকে সেভিং করতে হবে, 3,000 আপনি ফ্যামিলিকে দিবেন। এখন আপনি বলবেন ভাই আমার তো ফ্যামিলি চলে না। কথাটা হচ্ছে তাইলে আপনি 10 কোটি টাকা মাসে কামাইলেও আপনার ফ্যামিলি চলবে না, এটা আপনি লিখে নেন। যদি আপনি বলেন যে ভাই আমি 50,000 কামাই, মাসে 50,000ই খরচ, আপনি 10 কোটি কামাইলেও আপনার 10 কোটি খরচ হবে। কারণ তখন আপনার ফ্যামিলি মার্সিডিজ গাড়িতে চলবে, 3 তলা বাড়িতে থাকবে, ড্রাইভার থাকবে, আপনি ওই লেবারই থেকে যাবেন। তো এই জন্য যে যে অবস্থায় আছেন, আপনি 100 টাকা কামান, 30 টাকা আপনি খরচ করেন, 33 টাকা খরচ করেন, 33 টাকা ফ্যামিলিকে দেন। আপনি গরিব, কিছু করার নাই। এই মন মানসিকতা আসলে নিয়ে আসাটা কিছু টাফ ব্যাপার, আমরা জানি, যতই আমরা বলি। কারণ অনেকেই আছে বাবা মায়ের আদরের সন্তান, একদম আত্মীয় স্বজন, ভাই বোন, সবার আদরের সন্তান, কিন্তু যখন আপনি 20 বছর 30 বছর প্রবাস করে যান, তখন আর কারো আত্মীয় কিন্তু আপনার এত আদরের থাকে না। তো আজ থেকেই আপনি কি হয়ে যান, একটু তিক্ত হয়ে যান, যে বাবা আমি এরকমই, এতটুকুই দিয়ে যদি চলা সম্ভব না হয়, ধৈর্য ধরো, আমি যখন আর্থিকভাবে স্বাধীন হব তারপর খরচ করবেন। আর যারাই আমাদের সন্তান আছে, যারা আমাদের পরবর্তী প্রজন্ম আসতেছে,
তো ন্যাচারালি যেটা হয়, আমরা যতই বলি ছেলে মেয়েরা চাইলে আমরা একটা জিনিস কিন্তু না করতে পারি না। এখন মাঝে মধ্যে এই জন্য বলে যে জীবনে না বলা শিখতে হবে, শুধু ছেলে মেয়ে না, অনেক ক্ষেত্রে আপনাকে না বলাটা শিখতে হবে। এই না বলাটা আপনার কোন ভাষায় বলতেছেন ওইটা হচ্ছে মেইন জিনিস। কারণ আমরা যে কথাটা বলি যে ভাষা এমন একটা জিনিস, ভাষার মধ্যেই মধু আছে, ভাষার মধ্যেই আপনার জাদু আছে, আবার এই ভাষার মধ্যেই বিষ আছে। তো অবশ্যই আপনি নাটা বলবেন, বুঝিয়ে সুঝিয়ে না আপনাকে বলতেই হবে। না হইলে যতটুকু, অন্তত আমার ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজনে পরিচিত যারাই প্রবাসী আছেন, যারাই আজকালকার ছেলে মেয়ে বড় হয়েছে, যাদের বয়স ধরেন যে 18, 19, 20, 22, 25 বছর, বাচ্চা কাচ্চাদেরকে কোনোদিন না করে নাই, কিন্তু আজকে সে তার না করার কোনো সুযোগই নেই। টাকা না থাকলেও সে তাকে দিতে হচ্ছে, কর্জ করে হইলেও দিতে হচ্ছে, সহপাঠী থেকে নিয়ে হইলেও দিতে হচ্ছে। তো এইরকম করে আপনার লাভ কিন্তু হবে না। মনে রাখবেন, ইসলামে কিন্তু বলে না যে আপনার ছেলে মেয়ে যারা সাবালক হইছে এদেরকে দায়িত্ব, আপনার কোনো দায়িত্ব নেই। ইসলামিকভাবে সাবালক ছেলে মেয়ের খরচাপাতির কোনো দায়িত্ব ইসলামে দেয় নেই। সে সাবালক হইছে, সবকিছু বুঝে ধীরে ধীরে তার কাজটা তারে করতে হবে। এখন আমাদের বাংলাদেশে তো ওই সংস্কৃতি নাই, কিন্তু আপনারে ধীরে ধীরে চালু করতে হবে। ঠিক আছে, আপনি ভিন্ন জিনিস তাকে পড়াশোনা করাচ্ছেন, কোর্স করাচ্ছেন, যতটুকু প্রয়োজন দিবেন, কিন্তু এডিশনাল দিয়ে আপনার জীবন ক্ষতিগ্রস্ত করার কোনো মানে নেই। ধর্মীয়ভাবে আপনারা কোনো বলে নাই যে আপনার অ্যাডাল্ট একটা ছেলে যে নিজে ইনকাম করে চলতে পারে, কাজ করে চলতে পারে, তারে খাওয়ানোর আপনার কোনো দায়িত্ব নেই। কিন্তু অসংখ্য প্রবাসী ভাই আছে, ওই যে 25-30 বছর হয়েছে বেকার পড়ে আছে, মাসে মাসে ছেলের জন্য আপনারা টাকা পয়সা পাঠাইতে হয়। এখন না দিলে আপনার জীবন শেষ। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে যে কোথায় আপনার ধর্মীয় দায়িত্ব আছে, কোথায় নাই, কোথায় সামাজিকতা আছে, কোথায় নাই। তো বিষয়গুলো শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে যে ভাই তাহলে কি আমরা সমাজে থাকবো না? অবশ্যই থাকবেন। আর্থিকভাবে স্বাধীন হইলে আপনি সবাইরে দেন, কেউ বাধা করে নাই। পুরা গ্রামের মধ্যে যারা গরিব আছে তাদেরকেও আপনি দেন, নাম হবে, ডাক হবে, এমপি প্রার্থী হন, মন্ত্রী হন, কোনো সমস্যা নেই। আমরা এখানে আলোচনা করতেছি আপনি ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রিডম নিতে চাচ্ছেন, ওই জন্যই কথাগুলা বলা। তো কারো ব্যক্তিগতভাবে কেউ নিবেন না, জাস্ট আমরা বললাম, আমরা ধরেই নিচ্ছি আপনি অসচ্ছল। সচ্ছল হইলে আপনি সবাইকে দেন, দায়িত্বের চাইতেও বেশি করেন, সেখানে আমরা না কিন্তু করি না। এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যে টাকাটা সঞ্চয় করতেছেন 1/3 টাকা, নর্মালি আমরা কি করি, বা আমি নিজেও যেটা করেছি, আমারও আজকে কর্মজীবন বলতে গেলে প্রায় 15 বছর। তো এমনও ছিল যে যেটা বলতে পারি যে অ্যাকাউন্টে 5, 10, 15 লাখ টাকা পড়েছিল, কোনো একটা সুযোগ না আসলে কিছু করার নাই। কারণ আপনি যে এক জায়গায় করবেন আপনারও তো জানতে হবে যে এই জায়গায় আমি বিনিয়োগ করতে পারবো, টাকাটা হারায় যাবে না। তো এরকম অসংখ্য প্রবাসীও আছেন যার অ্যাকাউন্টে 6, 7, 8, 10 লাখ টাকা পড়ে আছে, সে চিন্তা করতেছে আমি কি করব। তো এই জন্য আপনাকে অবশ্যই ওই সঞ্চয়টাকে যে কোনো একটা বিনিয়োগে লাগাইতে হবে। এখন বিনিয়োগটা নানা প্রকার জায়গায় হইতে পারে। যদি আপনার ওইরকম পরিবেশ থাকে আপনি কি করতে পারেন, সরকারের সঞ্চয় স্কিমে নিতে পারেন, বন্ড নিতে পারেন, শেয়ার নিতে পারেন, জায়গা জমি নিতে পারেন, আশেপাশে ভালো কৃষি জমি নিতে পারেন, গোল্ড নিতে পারেন। মূল কথাটা হচ্ছে ওই সঞ্চয়টাকে কোনো না কোনো একটা বিনিয়োগে আপনারা লাগাইতে হবে। এখন কোনটাতে আপনি লাগাবেন, যে বিষয়ে আপনি একটু জানেন ওই বিষয়ে লাগাবেন। ওই করিম সাহেব, রহিম সাহেব, আপনার চাচা কি বললো, ওইসব কথাবার্তা দিয়ে লাগায় কিন্তু লাভ হবে না। তাহলে যেই টাকাটা আপনার আছে ওইটা আপনি জেনে শুনে বুঝে যে কোনো একটা বিনিয়োগে আপনি সেখানে বিনিয়োগ করবেন। এখন বলবেন যে ভাই বিনিয়োগ না করলে কি হয়, আমার সেভিং অ্যাকাউন্টে থাকলে কি হবে? তো এটা আমাদের প্রথম আগের কোর্সে আমরা বলেছিলাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটা কথা আছে, আর যেটা বর্তমান বাংলাদেশে প্রায় 8%-এর উপরে, তারপরে অ্যাভারেজে আমরা 8% দেখি। আর যে স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি, 1971 সাল থেকে যদি আজ পর্যন্ত দেখি, গড় করলে প্রায় 6% হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের প্রেক্ষাপটে। মানে আজকে যে জিনিসটা 100 টাকা কিনতে পারবেন, আগামী বছর কিনতে 106 টাকা লাগবে। এখন এই সেভিং অ্যাকাউন্টে আপনাকে দিচ্ছে কত, 3, 4, 5, ম্যাক্সিমাম হয়তো কোনো একদম দুর্বল যেগুলো দেউলিয়া হয়ে যাবে তারা 6% দেয়। এখন আপনার টাকাটা আপনি কি করতেছেন, নিজেই ক্ষতি করতেছেন। তো এটা করা যাবে না। তাইলে আপনার টাকাটা এমন একটা জায়গা আপনারা রাখতে হবে যাতে অ্যাটলিস্ট অন এভারেজে 6%-এর উপরে আপনার সেখান থেকে আসে, না হলে আপনার টাকাটা ক্ষতি হচ্ছে। তো এই কাজটা আমাদেরকে কেউ কিন্তু কোনোদিন বুঝায় নাই। আপনাদের কথা আমি জানি না, আমার নিজেকেও আজ থেকে যদি 3 বছর আগেরও চিন্তা করি, কেউ কোনোদিন বলে নাই যে এরকম একটা জিনিস আছে যার কারণে টাকাটার ক্ষতি হয়।
তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগ বা ইউটিউব বা ফেসবুকের কল্যাণে হয়তো আপনারাও জানতে পারতেছেন বা আমরাও আরো অসংখ্য নতুন কিছু জানতে পারতেছি। তো ওই জন্য বলে যে জ্ঞান অর্জনের কোনো কিন্তু শেষ নাই। আপনি যত বড়ই শিক্ষিত হন বা আমিও যত বড় শিক্ষিত হই, প্রতিদিন নতুন নতুন স্কিম আসবে, নতুন নতুন জায়গা আসবে, নতুন নতুন ফ্যাক্টর আসবে। ওই জন্য নিজেকে একটু এডুকেট রাখতে হবে। আর পড়াশোনা যারা বেশি করেন নাই, দুঃখের কোনো কারণ নাই। বিশ্বের যারা বিলিয়নিয়র ম্যাক্সিমামই হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, মানে অনার্স করে নাই। কারণ হচ্ছে অনার্স করলে আপনি কোটিপতি হইতে পারবেন না, কারণ পৃথক মানুষের থিওরি পড়ে কোনোদিন জীবনে সফল হওয়া যায় না। তো এই জন্য আমরা যারা বাংলাদেশে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল বলেন, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তারা নিজেরাই বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। তো এই জন্য আপনি এতটুকুতেই সন্তুষ্ট থাকেন যে আপনি বাংলা পড়তে পারেন, ইংরেজি শব্দটা পারেন, এতটুকুই আপনার জীবনে যথেষ্ট। অত আপনার গ্রাজুয়েট পিএইচডির কিন্তু দরকার নেই। কিন্তু আপনার মনোবলটা সঠিক থাকতে হবে। যে কোনো একটা বিষয়ে আপনার কমন সেন্স, যেটা আমরা বলি বর্তমান বিশ্বে একটা কথা বলে যে পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে মানুষের কমন সেন্স। যদি কমন সেন্সটা কারো কাছে থাকে, সে কোথাও ঠকবে না। তো এই জন্য কমন সেন্স কিন্তু পাওয়া যায় না, যদিও নামটা কমন সেন্স, এটা হচ্ছে যে দুর্লভ জিনিস। আপনার আশেপাশেও দেখবেন 10 জনের সাথে মিললে 5 জনের কমন সেন্স নাই। তো এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার পিএইচডিও করার দরকার নাই, শুধু কমন সেন্স ব্যবহার যদি আপনি করেন, আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনি গ্রাজুয়ালি ভালো করবেন অবশ্যই। এখন যদি আমরা এক শব্দে আরো জিনিসগুলোকে আরো যদি ছোট করে ফেলি, সেটা হচ্ছে যে আপনি আর্থিক স্বাধীনতা যদি পাইতে চান, এক নাম্বার হচ্ছে যে মানসিক স্বাধীনতা তো লাগবে। বাংলাদেশে 100-র মধ্যে 95টা ফ্যামিলিতে ঝগড়াই হচ্ছে মানসিক সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে, সম্পর্ক নিয়ে সমস্যাটা। আর যখন আমরা রাগে থাকি, টেনশনে থাকি, যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি। তো এই জন্য আর্থিক স্বাধীনতা পাওয়ার মেইন সূত্রটা হচ্ছে মানসিকভাবে আপনি সুস্থ থাকতে হবে, এবং যে বিনিয়োগটা করতেছেন ঠান্ডা মাথায় জেনে শুনে বুঝে ক্যালকুলেটিভ যদি বিনিয়োগ করেন, অবশ্যই অবশ্যই আপনি কি হবেন, সফলকাম কিন্তু হবে। তাহলে আপনি মানসিকভাবে যদি আপনি শান্তিতে থাকতে চান, আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, একটা বললাম যে ফ্যামিলির যে খরচ, এই টেনশন থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে। তার মানে আপনার ফ্যামিলিতে যদি মাসে 50,000 টাকা খরচ হয়, অ্যাটলিস্ট 3 মাসের টাকা আপনি জমা রেখে দিবেন। তার মানে 1.5 লাখ টাকা আপনার এটা ফিক্স থাকলো। মানে আপনি 1 মাস অসুস্থ থাকেন, যেখানেই যান, যাতে আপনার ফ্যামিলিটা কন্টিনিউ করতে পারে। তো এটার আমরা বলতেছি যে ইমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি রেখে দিবেন। এইটা করা ছাড়া আপনি অন্য কোনো জায়গায় বিনিয়োগ করাটাই বোকামি। কারণ স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, এটা হচ্ছে মানুষের সবচেয়ে নিকটাত্মীয়। এদের জন্য আপনি দেখবেন যে আপনি কোথাও 10 লাখ টাকা বিনিয়োগ করছেন, টাকা দরকার, বিনিয়োগ ভেঙে নিয়ে আসছেন, জমি কিনছেন, বিক্রি করে দিচ্ছেন, তো লাভ তো নাই। কারণ একটা দলিল রেজিস্ট্রেশন করতে অনেক টাকা খরচ হয়, আর আপনি যখন তাৎক্ষণিক বিক্রি করতে যাবেন, মানুষ টাকা দেয় না যে কোনো জায়গায়। তো এই জন্য আপনার ফ্যামিলির যে খরচ, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আপনার অবস্থার উপর ভিত্তি করে এই টাকাটা আপনার কাছে থাকবে। এরপরে অতিরিক্ত টাকা আপনি তখন সঞ্চয়পত্র কিনেন, বন্ড কিনেন, জমি কিনেন, ব্যবসা প্রতিষ্ঠান করেন, শেয়ার বাজারে যান, ক্রিপ্টোতে যান, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমামেরই যেটা হয়, আমরা তো আরো কি করি, ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাগুলো বিনিয়োগ করি, টাকা ডবল হবে। তো এরকম জীবনেও হবে না, রাতে ঘুমও আসবে না, এটা মনে রাখবেন। তাহলে জরুরি তহবিলটা নিজেরটা নিজে সৃষ্টি করবেন, যাতে আপনি একবার বিনিয়োগ যেখানেই করেন, যাতে মাঝপথে ওই বিনিয়োগটা ভাঙতে না হয়। এটা আপনার প্রথম ধাপ। এরপরে হচ্ছে ঋণ করে কোনোদিন বিনিয়োগ করা যাবে না, এটা মনে রাখবেন। ঋণ করে আপনি ব্যবসা বাড়াইতে পারেন, লেভারেজ নিতে পারেন, মার্জিন নিতে পারেন, কিন্তু ঋণ করে কোনোদিন বিনিয়োগ করে আপনার লাভ কিন্তু হবে না, এটা মনে রাখবেন। আর আপনি যদি ধরেন যে অনেকেরই বয়সটা বেশি হয়ে গেছে, মোটামুটি 45-50 বছর হয়ে গেছে, তো তাদের আসলে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা। হয়তো তার কাছে এককালীন টাকা আছে 50 লাখ 60 লাখ, এখন সে করবেটা কি? তো এই বয়সে এসে আসলে এত রিস্ক নেওয়া কিন্তু যায় না। তো এই জন্য আপনি যদি রেন্টাল ইনকামের উপর নির্ভর করতে পারেন, যেমন আপনি কোথাও ফ্ল্যাট কিনছেন, সেখান থেকে মাসে মাসে ভাড়া আসে, বাণিজ্যিক দোকান আসছে, তাহলে আপনার জন্য ভালো, ওইগুলাতে আপনি যাইতে পারেন। তো এই ছোটখাটো জিনিসগুলা যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন, তাইলে আপনি যেই কাজই করেন, আশা করি যে আপনি অবশ্যই সফল হবেন। তো আমাদের আজকের যে কোর্সটা আরো মোটামুটি 3-4টা পার্ট আছে। তো আমরা জাস্ট প্রথম পার্টে আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ভাই, দুনিয়ার সব দায়িত্ব আপনার না,
দুনিয়া চেঞ্জ করা দায়িত্ব আপনার না, আপনার নিজের দায়িত্ব। আপনার নিজে মানসিকভাবে আগে শান্তিতে থাকবেন। নিজের যতটুকু ধর্মীয় দায়িত্ব প্লাস সামাজিক এবং আইনগত দায়িত্ব অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কারণ কারো জীবন চেঞ্জ করার দায়িত্ব আপনার না, আপনার জীবনটা আপনার মতো করে চালানোই হচ্ছে আপনার দায়িত্ব। আর যখন আপনি নিজেরটা ভালো করে চালাইতে পারবেন, তখন আপনাকে দেখেই আরো 10 জন অটোমেটিক চেঞ্জ হবে। তো এই জন্য কাউকে চেঞ্জ করতে যায় অযথা নিজের সময়, শ্রম, টাকা পয়সা নষ্ট করার কোনো মানে নেই। নিজেকে আগে আপনি চেঞ্জ করেন, আপনাকে দেখে অটোমেটিক মানুষ চেঞ্জ হবে। এই চিন্তাধারা নিয়ে যদি আমরা আগাই, আশা করি যে আমরা ভালো করতে পারবো। তো এখন আসি আমরা তাহলে আমাদের দ্বিতীয় অংশে, যে আমরা তো বললাম যে ভাই সঞ্চয় করব না, সঞ্চয়টাকে বিনিয়োগে আমরা করব। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগটা আমরা কোথায় করতে পারি? কারণ আমরা সবাই যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে যদি জায়গা জমি কিনি, আমাদের পিতৃপুরুষরা বলে গেছে যে জমির দাম কোনোদিন কমে না, মানে জমি কোনোদিন ঠকায় না। যেটা শুনতে শুনতে আমরাও বড়লোক কিন্তু হইছি, যে আপনি যাই কিছু করেন অবশ্যই জায়গা জমি কিনবেন। আর এটাই বাস্তবতা। দেখেন যে আপনার আশেপাশে ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড়ই হোক, দিন শেষে একটা ফ্ল্যাট জমি কিনবেই কিনবে। মানে আপনি জীবনে যাই কিছু করেন, দিন শেষে আইসা মাটির মধ্যে যে একটা মাটি আমাকে কিনতে হবে। এখন কথা হচ্ছে যে আসলে মাটি আমরা কিনবো কিনা, মাটি আমাদের বেনিফিট দেয় কিনা, অথবা মাটি কিনলে কি সমস্যা, না কিনলে কি সমস্যা, তো সেটা একটু আলোচনা করার চেষ্টা করি আমরা। আর বিনিয়োগটা কোথায় করতে পারবো, ঝুঁকি কোথায় কম কোথায় বেশি। তাহলে 1 নম্বরে আমরা মনে রাখবো, আমরা সঞ্চয়টা করতেছি না, সঞ্চয়টা শুধু আমাদের ইমার্জেন্সি ফান্ডের মধ্যেই থাকবে, বাকি টাকাটা আপনি বিনিয়োগ করবেন। কারণ একটাই, যেটা আমরা বলছি যে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। আর পাশাপাশি যেহেতু বর্তমান সারা বিশ্বটাই ডলারের মধ্যে চলে, টাকার বিপরীতে ডলারের যে অধঃপতন বা আমাদের টাকার যে নিম্নমান, এটা প্রায় আমরা গত ক্লাসে দেখিয়েছি 3.5% বছরে। তার মানে 8%-এর সাথে যদি আপনি আরো 3.5% যদি যুক্ত করেন, মোটামুটি প্রায় 11.5% করে প্রতি বছরে আমরা কি হচ্ছে পিছিয়ে যাচ্ছি। তার মানে আপনার বিনিয়োগটা এমন হইতে হবে এই 11.5%-কে যদি বিট করতে পারে, তাহলে আপনি কি আছেন, যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় আছেন। মানে 1 লাখ টাকার মালিক থাকলে যদি 11.5% করে বছরে ইনকাম করতে পারেন, তাহলে আপনি 1 লাখ টাকারই মালিক আছেন। আর যদি না করতে পারেন তাইলে আপনি গরিব হচ্ছেন। তো ওই জন্য দেখবেন যে পত্রিকা দিচ্ছে যে বাংলাদেশের এত মানুষ আরো অত হতদরিদ্র হয়েছে। এটা কিসের দোষ? এটা হচ্ছে গভর্নমেন্টের দোষ, সারা বিশ্বের দোষ। কারণ সব দেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8% না, কিছু দেশ আছে 2%, কিছু আছে 3%, কোথাও আছে 4%, বাংলাদেশেই সবচেয়ে বেশি। আর কিছু দেশের মুদ্রা ডলারের সাথে মোটামুটি অতটা অধঃপতন ঘটে না, তো বাংলাদেশে প্রায় 3.5%। তো দিন শেষে যেটাই হোক যে ভাই, আমাদের তো এখানে কোনো হাত নাই। সরকার আসবে, সরকার যাবে, তো আমি তো আমার অবস্থাটা অন্তত ধরে রাখতে চাই। তো আসেন তাইলে ধরে রাখতে চাইলে আমরা কিছু বিনিয়োগটা করি। 1 নম্বর হচ্ছে যারা প্রবাসী আছেন, এদের হচ্ছে যে আপনি এই যে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড বলে একটা বন্ড আছে, এটাতে আপনি নিশ্চিত নিরাপদ বিনিয়োগ করে রাখতে পারেন। সরকার অন অ্যাভারেজ যদি আমরা দেখি 15 লাখ টাকা পর্যন্ত 12% হিসাবে দিচ্ছে। তাহলে 11.5%-এ ছিল কি আপনার, তাহলে মোটামুটি 0.5% আপনি উন্নতি করতেছেন। তার মানে এটা আপনার একটা পজিটিভ দিক আমরা বলতে পারি এখনকার প্রেক্ষাপটে। যারা বাংলাদেশে আছেন তারা চাইলে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। বলবেন যে ভাই কোথা থেকে ক্রয় করব, ওগুলা সিম্পল জিনিস, কোনো ব্যাপার না। যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, যে কোনো ব্যাংকে যোগাযোগ করলে তারা আপনারে বলে দিবে যে ভাই কিভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা যায়। এটা ছাড়া আপনি চাইলে সঞ্চয়পত্র কিনতে পারেন। এটা ছাড়া আপনার যদি মন চায় যে ফিক্সড ডিপোজিট, এই ডিপোজিট ব্যাংকে ডিপোজিট না, কারণ ব্যাংকে ম্যাক্সিমাম 8%-এর উপরে ভালো ব্যাংক কিন্তু দেয় না। ওই যেগুলো দেউলিয়া হয়ে যাবে, যেমন ধরেন যে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংকের মতো, তো ওরা হয়তো আপনারা 10-12% অফার করবে। একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যাংক ভালো স্থিতিশীল, এরা জীবনেও আপনারে বর্তমান প্রেক্ষাপটে 8%-এর উপরে দিবে না। যারাই 10% বা 12% দিচ্ছে, এদের আমানত নাই। এরা আমানত কালেক্ট করার জন্য আপনাদের সুদের হারটা একটু বেশি দিচ্ছে। তো ওই সমস্ত ব্যাংকে টাকা রাখলে দেউলিয়া হবেই হবে, না হলে টাকা পাবেন না। তো ওই জন্য ওই লোভে কোনো ব্যাংক যদি বলে আমি 12% দিচ্ছি, না যাওয়াটাই বেস্ট। কারণ যেই ব্যাংকের আমানত আছে সে জীবনেও আপনারা 12% দিবে না। যার নাই সে আমানত সংগ্রহ করার জন্য যাচ্ছে। তো এইটার মধ্যে আপনি যেটা করতে পারেন,
কিছু ব্যাংক তারা যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার ডিবেঞ্চার ইস্যু করে, সেখানে প্রায় তারা 13%, 14% দিয়ে তারা টাকাটা নেয়। তো আপনি চাইলে সেগুলা থেকে ইনভেস্ট করতে পারেন। এটা ওই এককালীন দিতে হবে, ওই জন্য আমরা এখানে রেখেছি যে এফডির মতোই। তার মানে আপনি ওই ব্যাংক থেকে এফডি না করে, ব্যাংক যখন বাইরে থেকে সে 13%, 14%-এ টাকা সংগ্রহ করতেছে ডিবেঞ্চার ইস্যু করে, আপনি সেটা নিতে পারেন। তো এইগুলা হচ্ছে একটা নিরাপদ, এখানে কোনো আপনার টেনশন নাই যে টাকা আপনার দেউলিয়া হয়ে যাবে, কম হয়ে যাবে। এইটা হচ্ছে যে এইভাবে আপনি কিছুটা করতে পারেন যারা ঝুঁকি নিতে চান না, সিম্পল জীবনযাপন করতে চান। এখন আসি যে না, আপনার মনে হচ্ছে না অবশ্যই জীবনে কিছু করতে হবে, শুধু বেঁচে থাকলে তো হবে না, একটু মাঝারি আমি ঝুঁকি নিব, তাইলে আপনি কি করতে পারেন? জায়গা জমি কিনতে পারেন। জমি কিনতে পারেন, বিশেষত বলি যে আমরা বাণিজ্যিক জমি কিনলে আপনার লাভটা বেশি, অথবা চাইলে যদি ভালো কৃষি জমি পাওয়া যায় যেটাতে ভবিষ্যতে যেখানে আশেপাশে রাস্তা আছে ওই রকম আপনি কৃষি জমি নিতে পারেন, অথবা আপনি ফ্ল্যাটের ব্যবসা করতে পারেন। তবে এইটাও অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায়, যখন আপনার মালিকানা ডিফেক্ট থাকে বা আপনার টাকা দরকার, তখন আপনি গ্রাহক পাচ্ছেন না। যেমন ধরেন যে আপনি বলতেছেন আপনার এই 10 শতক জমির দাম 10 কোটি টাকা, এখন বাজারে বলতেছে 5 কোটি দিয়েও কেউ নিচ্ছে না। আপনার জমিতে কোনো ডিফেক্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু গ্রাহক নাই, তো আপনার এই এত টাকারও কোনো দাম নাই। আপনি বলতে পারেন যে আমার 10 কোটি টাকার সম্পত্তি, আজকে আপনি বলেন বিক্রি করবেন, 6 মাস অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, গ্রাহক থাকবে না। তো এই জন্য বলবেন যে ভাই আমি কি নিব না। তো অবশ্যই আপনি নিবেন কখন? যখন আপনার টাকা পয়সা হিউজ থাকবে। আমরা বলি যে রিয়েল এস্টেট ব্যবসা তাদের জন্যই যাদের টাকা রাখার জায়গা নেই, অসংখ্য টাকা আছে, তাদের জন্য এটা। আপনি 10 দিন কেন, আপনার 10 বছর পরে থাক, আপনার টেনশন নেই, তাদের জন্য। যেখানে আপনার 6 মাস পরে, 1 বছর পরে টাকা লাগবে, আপনি বিক্রি করতে যাবেন, গ্রাহক নাই, কম দামে বিক্রি করতেই হবে, কিছু করার নেই আপনার। এরপরে মিউচুয়াল ফান্ড বলে কিছু ফান্ড আছে। তো মিউচুয়াল ফান্ড যদি আমরা একটা কথা বলি, নর্মালি শেয়ার বাজারে আপনি যদি একটু ঝুঁকি না নিতে চান, কোনটা ভালো কোনটা খারাপ আপনি কিভাবে বিনিয়োগ করবেন। তো বাংলাদেশে পাইকারি হারে, এই যে আওয়ামী লীগের আমলে পাইকারি হারে অসংখ্য, মানে একদম রহিম করিম যদু মধু সবাই মিলে মিউচুয়াল ফান্ড খুলে মানুষের টাকা কিন্তু মেরে দিছে। তারপরেও কিছু মোটামুটি প্রায় 10টার মতো ভালো মিউচুয়াল ফান্ড আছে। এগুলাতে যেটা হয়, যেমন ধরেন যে আপনারা 10 জনে টাকা দিলেন, একজন ব্যক্তি যে ভালো কিছু জানে সে আপনার ওই বাৎসরিক একটা সেখান থেকে ফি কেটে নিবে, কেটে ভালো জায়গায় সে বিনিয়োগ করবে, কিছু শেয়ার বাজারে, কিছু ডিবেঞ্চারে, কিছু কল মানিতে, মানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন টাকা দরকার তারা প্রায় 14, 15, 16% করে তারা সুদ দিয়ে টাকাগুলো কিন্তু নেয়। আর কিছু টাকা তারা শেয়ার বাজারে লাগায়। তো এই জন্য কিছু মিউচুয়াল ফান্ড আছে যেখান থেকে আপনি মোটামুটি প্রায় 14, 15%ও বাৎসরিক একটা পাইতে পারেন। আরেকটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে মাঝারি ঝুঁকির আরেকটা যেটা হচ্ছে যে অনেকেই যেটা করতে পারেন, আপনার টাকা পয়সা থাকলে আপনি জমি কিনে সেগুলোকে ফ্লট আকারে সাজিয়ে বিক্রি করতে পারেন। তো এটাতেও একটা ঝুঁকি যেটা থাকে সেটা হচ্ছে যে মাঝে মধ্যে বিক্রি হয় না, অনেক দিন অপেক্ষা করতে হয়। এখন আপনার টাকা যখন দরকার হবে, বিক্রি না হলে তো আপনার কোনো লাভ নাই। তো অনেকেই আছে যেটা করে, তারা ব্যাংক থেকে লোন নিয়ে এই ফ্লটের ব্যবসা করে। তো তারা চিন্তা করে যে আজকে আমি 1 কোটি টাকা দিয়ে কিনলাম, 6 মাসে বিক্রি করে দেবো 1.5 কোটি। এখন 6 মাসের জায়গায় 6 বছর আটকে যায়, কিন্তু ব্যাংক থেকে লোন তো ব্যাংক তো প্রতি বছরই চায়। তখন দিন শেষে যে লাভ হয় ব্যাংকের সুদ দিতে গিয়ে জিরো। তো এই জন্য জায়গা জমির ব্যবসা তারাই করবেন যাদের টাকা আছে, যেখানে আপনার কোনো টাকার টেনশন নাই, লোন নিতে হয় না, আপনার জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই। আর এটাও ঠিক যে টাকা পয়সা আপনারে ঠকায় না, কিন্তু আপনারে কোনো দিন বড় লোকও বানায় না। কেমন? ধরেন যে আপনি আজকে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন, বা 2020 সালে কিনছেন, আজকে যদি এটা আপনি 15 লাখ টাকা বিক্রি করেন, আপনি বলবেন যে ভাই আমি মোটামুটি 5 বছরে কি করছি, আমি 5 লাখ টাকা লাভ করছি, 10 লাখ টাকা বিনিয়োগ করছি, এখন 15 লাখ টাকা নিয়ে আমি বের হইছি। তো কথা সত্য আপনি লাভ করছেন, কিন্তু যখন আপনি এটা পার্সেন্টেজ ওয়াইজ যাবেন, এটা ছাড়া এইটার পিছু আরো এডিশনাল খরচাপাতি আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, নানা প্রকার খরচাপাতি আছে, উৎস কর আছে, নানা প্রকার ঝামেলা আছে, সবকিছু ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে যে কত পার্সেন্ট লাভ হইল। তার মানে 10% হিসাব যদি আপনি করেন 10 লাখ টাকায় 5 বছরে আপনার লাভ হইল কিনা। যদি লাভ হয়, ওই রকম জায়গা যদি আপনি চুজ করতে পারেন আপনার জন্য পারফেক্ট। কিন্তু আপনার সিলেকশন যদি সমস্যা হয় তাহলে আপনার কিন্তু লাভ নাই, যদিও আপনি 10টা এই 15তে বিক্রি করছেন।
তো এই জন্য আমরা যেটা বলবো যে আপনি শুধু জমি কিনলে লাভ হয় এই ধারণা একদম সম্পূর্ণ বোগাস কথা। জমি কিনলে বর্তমানে বাংলাদেশে লস হয়, কারণ কি দেখেন যে আপনি 1 লাখ টাকা জমির বিপরীতে লিগালি জমি কিনতে গেলে প্রায় আপনার 12 থেকে 13 হাজার টাকা প্রতি লাখে খরচ আছে রেজিস্ট্রেশন কস্ট। 1 কোটি টাকার জমিতে প্রায় 12 লাখ টাকা খরচ আছে। তাহলে আপনি চিন্তা করেন 1 কোটি টাকা 12% হিসাবে 12 লাখ হইতো, আপনি তো 12 লাখ তো অ্যাডভান্সে খরচ করে ফেললেন। তার মানে 1 বছরে 1.5 বছরে আপনি এটা এতটা বিক্রি করতে পারবেন না। তো কিছু অবশ্যই পারবেন যদি আপনার পজিশন ভালো হয়, ভালো জায়গায় নিতে পারেন, কম দামে নিতে পারেন, তাহলে অবশ্যই লাভ করবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু আলোচনাটা করতেছি যে আপনি আর্থিকভাবেই এখনো সচ্ছল না, তাই আপনাকে কি করা যাবে না, ওই রকম জায়গা বিনিয়োগ করা যাবে না যেখানে আপনার কস্টটা বেশি হচ্ছে। এখন কিছু করার নাই। তো সেটার মধ্যেও কিছু টেকনিক আছে। যারা এরকম ব্যবসা করে তারা রেজিস্ট্রেশন করে না, তারা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখে, যেখানে মাত্র 10,000 টাকা খরচ হয়। তাহলে আপনি 12 লাখ টাকার জায়গায় 10,000 টাকা খরচে আপনি নিতে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিয়ে নিলেন। তো এই বিষয়টা আপনার একটু নলেজ দরকার হবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা টিকবে কিনা, কতদিন টিকবে, কখন বিক্রি করতে হবে। তো এইটা যারা জানেন তারা লাভ করবেন, কিন্তু যিনি জানেন না, যিনি চিন্তা করেন আমার নামে রেজিস্ট্রেশন করব, করে আমি পরে বিক্রি করব, আপনি তো 12 লাখ টাকা লস দিয়ে বসে আছেন প্রথম দিন, আপনি লাভ করবেন কি? লাভ কে করবে? একই জমি ওই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিল, যে একটু জানলো বিক্রি করে দিল, সে লাভ করবে। তো এই জন্য একই কাজ আপনি করলে লস হচ্ছে, আরেকজন করলে লাভ হয়। কারণ হচ্ছে এই বিনিয়োগের মধ্যেও নানা প্রকার টেকনিক আছে। যেমন আমরা একটা উদাহরণ দেই, ধরেন যে আপনি 80 টাকা জিনিস কিনে 100 টাকা বিক্রি করেন, মানে 20 টাকা লাভ করেন। আমি 20 টাকায় জিনিস কিনি, 40 টাকা বিক্রি করি, আমিও 20 টাকা লাভ করি। সাধারণ দৃষ্টিতে দুইজনের লাভের পরিমাণ সমান, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু যখন আপনি ফাইন্যান্সের ভাষায় যাবেন, আপনি 80 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করছেন, মানে আপনার কস্ট অফ ক্যাপিটালটা বেশি লাগতেছে, আপনি মাত্র 25% লাভ করতেছেন। আর যখন আমি 20 টাকা দিয়ে কিনে 40 টাকা বিক্রি করতেছি, আমি যখনও 20 টাকা লাভ করতেছি, আমি 100% লাভ করতেছি। তাহলে একই কাজ, আপনারও 20 টাকা লাভ, আমারও 20 টাকা লাভ। আমার পার্সেন্টেজ 100%, আপনার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 25%। এখন এইটা যারা বুঝবেন তারাই যে কোনো ব্যবসা করেন, বিনিয়োগ করেন, আপনি সফল হবেন। তাই ফ্ল্যাট শুধু লাভের পরিমাণ দেখে লাভ নাই, আপনাকে দেখতে হবে কত পার্সেন্ট আপনার লাভ পাচ্ছেন। তাহলে আজকের পর থেকে আপনি যে ব্যবসায় বিনিয়োগ করেন, যেটাই করেন, আপনি চিন্তা করবেন যে পার্সেন্টেজ কত হিসাবে আপনি লাভ করতেছেন। মানে আপনি কত টাকা বিনিয়োগ করছেন, আপনার ক্যাপিটাল কত, তার বিপরীতে কত পার্সেন্ট আসতেছে, কত টাকা আসলো সেটা দেখার বিষয় না। যেমন আপনারও 20 টাকা লাভ হয়েছে, আমারও 20 টাকা লাভ হয়েছে, আপনার 25% হয়েছে, আমার 100% হয়েছে। তো এই ধারণাটা আপনি তখন বুঝতে পারবেন কখন, যখন আমরা বলি যে আমরা লেভারেজ ব্যবহার করবেন, আপনি শেয়ার বাজারে মার্জিন ব্যবহার করবেন। তো এই থিঙ্কিংটা আপনি কোথায় পাবেন? তো যারা হয়তো ফাইন্যান্সে পড়াশোনা করছে তারা পাবে, না হলে তো আপনার পক্ষে পাওয়া সম্ভব না। আর একটা কথা হইছে যে বাই ডিফল্ট যদি আপনি কারোর সাথে ভালো পার্টনার পান, সে যখন আপনার একবার বুঝাইলো, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি যে ইনকামটা করতেছি, যদিও 20 টাকা করি, সেও 20 টাকা করে, কিন্তু সে আমার চাইতে প্রায় 75% বেশি লাভ করতেছে। তো এই ধারণাটা আমাদেরকে নিতে হবে। এরপরে যদি আমরা চলে আসি যেখানে আপনি ঝুঁকি নিতে চান, জীবনে শুরু হয়েছে 25-30 বছর বয়স, তাহলে অবশ্যই আপনি নিজস্ব যে কোনো ব্যবসা করেন। যদি ব্যবসাটা আপনার কাজে লাগে তাহলে আপনার জীবন চেঞ্জ হয়ে গেল। আর ব্যবসায় লস খাইলে আপনি কিছু করার নাই, এটাতে ঝুঁকি আছে, ব্যবসাতে অবশ্যই ঝুঁকি আছে। ব্যবসা চলবে কিনা, কতদিন চলবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে ধরেন আমরা একটা ট্রেড লাইসেন্স খুলেই বলি যে আমরা ব্যবসায়ী। ট্রেড লাইসেন্স খুললেন, একটা দোকান দিলেন, মুদি দোকান, রড সিমেন্টের দোকান, আপনি নামের সামনে লাগাইলেন ব্যবসায়ী। আপনি তো ব্যবসায়ী না, আপনি হচ্ছেন কর্মচারী। 9টায় দোকানে না গেলে আপনার পেটে ভাত আসবে না, রাত 8টা পর্যন্ত দোকান করতে হবে। এটা ব্যবসা না। ব্যবসা হবে সেটা যেখানে আপনি না গেলেও চলবে। তাইলে আপনি যেখানে দোকান খুলে বসতেছেন, দোকান খোলা মানে আপনি সেই লেবারের ক্যাটাগরির মধ্যেই পড়লেন, যেখানে আপনি না গেলে দোকান চলে না। তাহলে নিজস্ব ব্যবসা আপনি করেন, কিন্তু ওই অটোমেশনে নিয়ে আসতে হবে, যেখানে আপনি না থাকলেও ব্যবসা চলবে, তখনই সেটা একটা বিজনেস হবে। এরপরে আসি যে ভাই তাহলে শেয়ার বাজার। এখন শেয়ার বাজার জিনিসটাকে আমরা সবাই তো চতুর্দিকে এত নিউজ দেখি, এত বাজে নিউজ দেখি, আর বাংলাদেশের মানুষ এত, দেখবেন যে কোথাও আগুন লাগলে সবাই ওই নিউজটা দেখাবে,
কোথাও একটু খারাপ হইলে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সবাই দাঁড়াবো। উন্নত বিশ্বে দেখবেন 10টা গাড়ি অ্যাক্সিডেন্ট করুক, কোনো পাবলিক নেই, কিন্তু বাংলাদেশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করুক, গোটা গ্রামের মানুষ চলে আসবে। আর বাংলাদেশের নিউজ মিডিয়াগুলাও শেয়ার বাজারে তারা চায় যে শেয়ারের দাম শুধু বাড়ুক আর বাড়ুক, কোনো দিন যাতে না কমে। তো আপনি বলেন, জীবনে এমন কি আছে যে আপনার জীবনে সুখ থাকলে দুঃখ আছে? তাহলে শুধু বাড়বেই শেয়ার বাজার সারা জীবন, কোনো দিন কমবে না, এটা কি করে হইতে পারে? আর বাস্তবতা হচ্ছে, আপনি যদি ভালো কোম্পানি যদি চুজ করেন, কোম্পানির ব্যবসার সাথে সরাসরি শেয়ার বাজারের কোনো সম্পর্ক নাই। যেমন ধরেন যে আমরা যদি বলি, ভালো কয়েকটা কোম্পানি যদি আপনি ধরেন যারা ব্যবসা করতেছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যবসা করতেছে, এদের সাথে এদের শেয়ার বাজারে দাম কমলো না বাড়লো না জিরো হয়ে গেল, কোম্পানির কোনো লেনা দেনা নাই, কোম্পানি কোনো ধারও ধারে না। কিন্তু আমরা চিন্তা করি এই শেয়ারটার দাম কমে গেল, কোম্পানি কি তাইলে কি করতেছে? তো গত 15 বছরে এই যে স্বৈরাচারী হাসিনা সরকার যেটা করেছে, যে যারা শেয়ার বাজারে আসার মতো যোগ্য কোম্পানি না, এইরকম প্রায় 50-60টা কোম্পানিকে তারা 2 নম্বর কাগজপাতি তৈরি করে, কোম্পানির জমি আছে, ফার্ম আছে, এটা আছে সেটা আছে দেখায় মানুষের কাছ থেকে টাকা উঠায় নিছে। বাস্তবে তার জমিও নাই, বাস্তবে সে কিছু উৎপাদনও করে না, কিছুই নেই, জিরো। তো এখন একটা গভর্নমেন্টের দায়িত্ব থাকে তার যাবতীয় রুলস রেগুলেশন নিয়ন্ত্রণ করে মানুষের যাতে ক্ষতি না হয়। কিন্তু সরকারি যখন আপনার জুয়া খেলায় মাতবে, তখন আমরা তো ওই নিউজই পাবো যে শেয়ার বাজার নিম্নমুখী হচ্ছে। তাইলে আপনি যদি শেয়ার বাজারে আসেন, মানে এই না যে আপনার প্রতিদিন শেয়ার কিনতে হবে বিক্রি করতে হবে। শেয়ার বাজারে আসার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ভালো টপ কোয়ালিটির আপনি অংশীদারি হইলেন, ভালো কোয়ালিটির ভালো কোম্পানি আপনি সিলেক্ট করে তার ব্যবসার অংশীদারি হয়ে যান, ধীরে ধীরে আপনি অংশীদারিত্ব বাড়ান। ওই শেয়ার বাজারে তার দাম কমলো না বাড়লো ওই সম্পর্কে আপনার দেখারও কোনো দরকার নাই। এইটা যদি আপনি করতে পারেন, তাইলে আপনি যদি চোখ বন্ধ করে আগামী 10 বছর ভালো 4-5টা কোম্পানি সিলেক্ট করে যদি আপনি প্রতি মাসে কিনতে থাকেন, বাজারের দাম জিরো হোক, আপনি কিনতেই থাকেন, তাইলে দেখবেন যে 10 বছর পরে আপনি এমনি কোটিপতি হয়ে গেছেন, আপনার কিছু করার দরকার নেই। কিন্তু আপনি যখন ওই যে নিউজ শুনবেন, নিউজের উপর নির্ভর করে দাম বাড়লো না কমলো বিক্রি করবেন, আপনি কিছু করতে পারবেন না, লাভ নাই। ওই শুধু ব্রোকারেজ হাউসগুলাই কমিশন পাবে, কিনতেও কমিশন, বিক্রি করতেও কমিশন। আর আপনি যেই সেখান থেকে লাভ করার চিন্তা ভাবনাতে যাবেন, সেখানে লস করেই ফেরত আসবেন। এখন আসি আমরা, এই সমস্ত কাজ যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, এক্ষেত্রেও মানসিক প্রস্তুতির দরকার আছে। শুধু যে আর্থিক স্বাধীনতার জন্য মানসিক প্রস্তুতি এমন না, শেয়ার বাজারে করতে গেলে আরো ডবল মানসিক প্রস্তুতি থাকা দরকার। কারণ লোভ আমাদের সবারই আছে, আমরা যতই বলি, আপনি যখন ওই শেয়ার বাজারের পুরা স্ক্রিনটা নিয়ে বসবেন, আপনার লোভ ধরবে যে এটা একটু কিনি, এটা একটু বিক্রি করি, ধরবেই ধরবে সবার। তো এই জন্য নিজের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে হবে। আর এই মাইন্ডসেট চেঞ্জ করা একদিনে কারো পক্ষে সম্ভব না, হাজারো ভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। যারা ধর্মীয় কাজ করেন বেশি বেশি ধর্মীয় কাজ করবেন, যারা সামাজিক কাজ করেন বেশি বেশি সামাজিক কাজ করবেন, মানে আপনার ধৈর্যশীলতা বাড়াইতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে বাংলাদেশে বা আমাদের আশেপাশে যতটুকু আমরা জানি, ম্যাক্সিমাম আপনি বলেন আর না বলেন আপনার কিছু ঋণ কিন্তু থাকেই। 1 নম্বর কথা হচ্ছে যে আসলে লোন বা কিস্তি তখনই আপনার জন্য বেনিফিশিয়ারি হয় যখন ওইটারে আপনি কি করতে পারেন, আরো বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। এখন আপনার টাকা নাই, আপনি লোন করে ফ্ল্যাট নিচ্ছেন, আপনি লোন করে জমি কিনতেছেন, চিন্তা করতেছেন দাম বাড়লে বিক্রি করে ব্যাংকের টাকা দিয়ে দিবেন, আপনার কাজ হবে না। আপনি লোনটা কখন নিতে পারেন, বা শেয়ার বাজারেও আপনি কখন নিতে পারেন? যেমন ধরেন যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাটের দাম হচ্ছে 80 লাখ টাকা, আপনার কাছে আছে 80 লাখ, আপনি 80 লাখ টাকা ব্যবহার করবেন না, তখন আপনি লোন নেবেন যে আপনি আরো একটা ফ্ল্যাট নেবেন, দুইটা, 40 লাখ এখানে দিবেন ডাউন পেমেন্ট, 40 লাখ এখানে, বাকি টাকা আপনি ব্যাংক থেকে লোন নেবেন, তাইলে আপনার টেনশন নাই। কিন্তু আপনি একটাই ফ্ল্যাট নেবেন, আপনার কাছে আসে মাত্র 40, আর বাকি 40 নিচ্ছেন আপনি ব্যাংক থেকে, লাভ হবে না। এখন আপনি বলবেন যে ভাই, এই তাইলে আমি দুইটা টাকা কিভাবে পরিশোধ করব? তো ওইগুলাই হচ্ছে ওই লেভারেজের খেলা, মার্জিনের খেলা, ওইগুলাই আপনাকে কি করবে, বেনিফিটটা দিবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, আপনার কাছে যদি ওই ফ্ল্যাটটা কেনার টোটাল টাকা থাকে, তখনই আপনি 50% টাকা দেন, 50% ব্যাংক থেকে নেন। আর যে কোনো কাজ হোক, সর্বপ্রথমেই আপনি যে কোনো ব্যবসা হোক, চাকরি হোক, ইনভেস্টমেন্ট হোক, লোন করে বা কিস্তি করে করে আপনার লাভ হবে না।
এরপরে হচ্ছে যে কিছু মানুষ আছে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে, সবাই করে মোটামুটি, যতই আপনি বুঝেন ওইখানেও লোভের ফাঁদ। আপনি ক্রেডিট কার্ডে কি হয়, নর্মালি ক্রেডিট কার্ডে যদি আমরা এক শব্দ বলি, আপনাদের 40 দিন ব্যবহার করার সুযোগ দিয়ে কোনো সুদ দিতে হয় না। আপনার কাছে আজকে টাকা নাই, বলবে যে ভাই কত লাগে ব্যবহার করেন, 40 দিনের মধ্যে দিয়ে দিয়েন, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু বাৎসরিক আমারে এত টাকা চার্জ দিয়ে দিয়েন, 300 টাকা, 1000 টাকা। এই ধান্দায় আপনি যখন যান তখন মাঝে মধ্যে আপনার মনে থাকে না, খরচ একটু বেশি করে ফেললাম। 40 দিন যেইভাবে গেল সেইভাবে আপনার শুরু হইলো মাসিক ভিত্তিতে প্রায়, যদি আমরা বলি 14 থেকে নিয়ে 50%, মাসিক 50% পর্যন্ত আপনার উপর বিভিন্ন প্রকার কর আরোপ হয় যদি আপনি একদিন ডিফল্ট করেন। মানুষ তো, আপনি অসুস্থ হইতে পারেন, ভুলে যাইতে পারেন, মনে নাও থাকতে পারে। তো এইভাবেই ক্রেডিট কার্ড কিন্তু আপনারে ক্ষতি করে। আবার যারা বুঝে তাদের কিন্তু লাভও করে। এখন এই ধৈর্যের খেলাটা আপনার একদিনে তো আর হবে না। তো যাই হোক, তাহলে আপনাকে যেটা করতে হবে, শেয়ার বাজারে যদি আসতে চান, আপনাকে সর্বপ্রথম ঋণ ফ্রি থাকতে হবে, লোন করা যাবে না, কিস্তি করা যাবে না। এগুলা করে ভাই কেউ কোনো শেয়ার বাজারে আসবেন না। আসে অযথা হয়রানি হবেন, বদনাম করবেন, এগুলার কোনো মানে হয় না। আপনার যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে যে আমি কি করব আগামী 10, 15, 20 বছর পর, আমি চাই যখন আমি কাজ করতে পারবো না, আমি অক্ষম হয়ে যাব, মানুষ বয়সের সাথে অক্ষম হবেই, তখন যাতে আমার জন্য কেউ কাজ করে দেয়, যাতে আমাকে নিয়মিত কিছু টাকা পয়সা দেয় যেগুলো দিয়ে আমার বাকি জীবনটা চলবে, তাদের জন্যই। আর যাদের কোটি কোটি টাকা আছে ওদের হিসাব ভিন্ন। আমাদের কোর্সটাই হচ্ছে আপনি আর্থিকভাবে সচ্ছল না, এই অসচ্ছলতার মাঝে কিভাবে আপনার ভবিষ্যতের আগামী 10 থেকে 15 বছরের পরিকল্পনা নেবেন তাদের জন্য। তাহলে এই যে এতগুলা কথা আমরা বললাম, এগুলা যদি আমরা একটু সামারি করে দিই, আয়টা আপনার বাড়াইতে হবে। কিভাবে বাড়াবেন? আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নিজের প্রতি ইনভেস্টমেন্ট করে। খরচটা আপনার কমাইতে হবে, যেখানে দরকার নাই, যেখানে না সামাজিক দায়িত্ব আছে, না ব্যক্তিগত দায়িত্ব আছে, না ধর্মীয় দায়িত্ব আছে, ওইখানে 1 টাকাও আপনার খরচ করার কোনো দরকার নাই। এরপরে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন, আপনার ফ্যামিলির যে মাসিক খরচ, যার 5,000, 10,000, 50,000, ওই অনুপাতে অ্যাটলিস্ট 3 মাসেরটা আপনার জমা থাকবে, যাতে আপনার কোনো টেনশন না হয়। এরপরে যে কাজটা হচ্ছে, আপনি যেইখানেই বিনিয়োগ করেন, অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাইতে বেশি যদি বেনিফিট না দেয়, ওইখানে টাকা আপনি বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আর কোনো প্রকার লোন, ঋণ, কিস্তি করে আপনি নতুন কিছু শুরু করবেন না। যেটা আপনার রানিং আছে, আপনার রানিং ব্যবসা চলতেছে, আপনি ব্যবসা বাড়াইতে চান, অবশ্যই লোন নেবেন। আপনার 2টা ফ্ল্যাট কেনার সামর্থ্য আছে, 4টা নেন, 2টা টাকা নিজে দেন, 2টা ব্যাংক থেকে নেন, আপনার লাভবান হবেন। যেখানে আপনার মাত্র টাকা আছে 40 লাখ, দাম হচ্ছে 80 লাখ, বাকি 40 লাখ আপনি চিন্তা করতেছেন মাসে মাসে ব্যাংকে দিয়ে দিবেন। এই 40 লাখের বিপরীতে আপনাকে ব্যাংকে যদি আমরা 20 বছরের জন্য যদি নেন, এডিশনাল 1 কোটি টাকা ব্যাংকে আপনাকে ইনকাম করে দিতে হবে, মানে সুদে দিতে হবে আপনার 1 কোটি টাকা, যদি 20 বছরের হিসাব করেন। তো ওই জন্য আপনি লাভের জন্য নিয়ে আরেকজনের জন্য কাজ করে দিচ্ছেন, দরকার নেই ভাই। যদি আপনার কাছে টাকা না থাকে, ঋণ করে ফ্ল্যাট জমি নেওয়ার কোনো দরকার নেই। মানসিক একটা শান্তিতে থাকেন, গরিব আছেন, গরিবই থাকেন। আর যত পারেন ধীরে ধীরে আপনি প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করেন। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে যেখানে আপনি ওই টাকা পয়সা যেটা বিনিয়োগ করছেন, অ্যাক্টিভ কোনো রোল প্লে করতে হয় না, অটোমেটিক সেটা কাজ করে। যেমন আপনি সঞ্চয়পত্র ক্রয় করলেন, বন্ডে বিনিয়োগ করলেন, ট্রেজারি বন্ডে আসলো, বা ভালো শেয়ারে বিনিয়োগ করলেন, যেটা আপনার জন্য অটোমেটিক কাজ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাজগুলো আপনি তখনই করতে পারবেন যখন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন। তো এই জন্য বিনিয়োগ সবার আগে হচ্ছে নিজের প্রতি করেন, নিজের স্কিলের প্রতি, শরীরের প্রতি। এটা যদি করতে পারেন, যে আশা করি যে ভবিষ্যৎ জীবনটা, যারাই আমরা আছি এখন 30, 35 বছরে, যখন 50, 60 বছর হবে, তখন আপনি শারীরিকভাবেও ফিট থাকতে পারবেন এবং অর্থনৈতিক স্বাধীনতাও আপনার কিন্তু আসবে। তো যাই হোক, কথাগুলা শুনতে যদিও ভালো মনে হয়, আসলে এগুলো পালন করা খুবই দুরূহ ব্যাপার। তো যারাই পারবেন তাদের জন্যই ভবিষ্যৎ জীবন। তো সবার জন্য শুভকামনা, যে অন্তত যতটুকু আপনার পারা যায় ততটুকু আপনি করেন। 100% কেউ পারবে না, কিন্তু যতটুকু আপনি পারেন অ্যাটলিস্ট ততটুকু তো করেন। তাহলে হয়তো ভবিষ্যতে আমরা ভালো কিছু আশা করব সবার কাছ থেকে। এখন আসি যে আমরা মাইন্ডসেট পরিবর্তন করার জন্য 12টা লাইন নিয়ে এসেছি। আপনি কাজে লাগাইলে লাগাইতে পারেন, যদি আপনার ভালো লাগে। যদি ভালো না লাগে, কিছু করার নাই, বাদ দিবেন, যেটা যার পোষায় না।
কারণ কথা হচ্ছে যে আমার মাইন্ডের সেটের সাথে আপনার মিটবে এমন কোনো কথা না। দুনিয়াতে মানুষের অভাব নাই, মোটিভেশনাল স্পিকারের অভাব নাই। যার যেটা ভালো লাগে, কিন্তু আপনি উন্নত করেন, নিজের মাইন্ডসেটটা পরিবর্তন করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যদি আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চান, আপনি জায়গা পরিবর্তন করেন, দেশান্তরী হয়ে যান। আপনি ক জায়গায় থাকলে খ জায়গায় যান, কারণ ক জায়গার লোক আপনাদের চিনে জানে। আপনি ভালো কিছু করলে তারা জীবনেও বলবে না যে আপনি ভালো করতেছেন। তো জন্য সবার প্রথম উপদেশ হচ্ছে জায়গা চেঞ্জ করেন যদি সম্ভব হয়। জায়গা চেঞ্জ করা ছাড়া আপনার নিকটবর্তী যারা আপনাকে ছোট কাল থেকে দেখেছে যে আপনি এরকম হয়েছেন, তারা কখনোই আপনার সফলতাটা সফলতা হিসেবে নিবে না। আপনার প্রতি সবসময় তারা এমন কথা বলবে যে আপনি তেমন কিছু করেনই না, অথচ আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করতেছেন, কিন্তু তারা বলবে যে না, আপনি কিছু করেন নাই। তাহলে প্রথমেই হচ্ছে নিজের জায়গাটা পরিবর্তন আপনি করেন যদি সম্ভব হয়। তাহলে এক নাম্বার যেই আপনি মাইন্ডসেট পরিবর্তন করার জন্য কাজটা যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে দুনিয়া আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। বাবার কোটি টাকা নাই, রাজনৈতিক ক্ষমতা নাই, পাওয়ার নাই। সিম্পল মানুষ হিসাবে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, যেটার উপর কোনো কষ্ট লাগে না। এখন আপনি তো রাজনীতি করেন না, অতএব আপনি ওই যে আপনার গ্রামটা পরিবর্তনে ট্রাই করে কোনো লাভ নাই, দেশ পরিবর্তনের চিন্তা করে কোনো লাভ নাই। ওই নেতার পিছে বক্তৃতা দিয়ে আপনার কোনো লাভ হবে না, কারণ নেতার ছেলেই নেতা হবে, আপনি সারা জীবন ওই পিছে পিছে মিছিল মিটিং নিয়ে ঘুরবেন। তাহলে এক নম্বর দায়িত্ব, নিজেকে পরিবর্তন করেন। ওই যে সমাজ, ওই জিনিসগুলো পরিবর্তন আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনি আর্থিকভাবে এখনো অসচ্ছল। আপনি যখন সচ্ছল হবেন তখন আপনি সমাজ দেশ নিয়ে চিন্তা করেন, পরিবর্তন করেন, আপনার জন্য পারফেক্ট। তাহলে যতদিন আর্থিকভাবে সচ্ছলতা না পাচ্ছেন, ততদিন নিজেকে পরিবর্তন করেন। সমাজ দেশের চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের মতো থার্ড গ্রেড যে নাগরিক আছি, যারা প্রবাসী আছে, দেখবেন যে এরা সবাই বলে এরা থার্ড গ্রেড। আসলেই থার্ড গ্রেড, আপনার কোনো দায়িত্ব নাই, আপনি শুধু রেমিটেন্সে পাঠান। যেমন সোশ্যাল মিডিয়ায় চলতেছে দেখবেন যে প্রবাসীদের নিয়ে। তো ওই রকম ক্ষেত্রে কথাটা হচ্ছে, যখন আপনি নিজের অবস্থানটা চেঞ্জ করবেন, তখন আপনারা বলবে যে আপনি হচ্ছেন এখন হোয়াইট কালার, আপনি হচ্ছেন ব্লু কালার, কালারও চেঞ্জ হবে। তো এর জন্য মিছিল মিটিং করে লাভ নাই ভাই, নিজেকে পরিবর্তন করেন, দেখবেন যে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। এরপরে হচ্ছে সবার মন রক্ষা করা আপনার কোনো দায়িত্ব নেই। মনে রাখবেন, এইটা হচ্ছে আমাদের একটা মায়াজাল সবার জন্যই। আমরা চাই সবাইরে খুশি রাখতে, বিশেষত এই যে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, এরা চায় রে ভাই আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই খুশি থাকুক। আল্লাহ পারে নাই মানুষকে খুশি করতে, আপনার মতোই ক্ষুদ্র মানব পারবে? জীবনেও সম্ভব না। তাই দরকার নেই কাউরে আপনার খুশি করার, কারণ যেখানে আল্লাহ এত দেওয়ার পরেও, কোরআনে যদি আমরা বিভিন্ন জাতি উপজাতির তার কাহিনীগুলা যদি আপনি পড়েন, যখন আল্লাহ উপর থেকে মান্না সালোয়া দিয়ে সারা জীবন মানুষে ফ্রিতে খাওয়াইছে, বলে যে না এটা আমাদের ভাল লাগে না, আমরা নিজে কি করবো, আবাদ করে খাবো। তার মানে কি আল্লাহ খুশি করতে পারছে এই মান্না সালোয়া দিয়ে? পারে নাই। দিনে 2 বেলা আসতো, ফ্রিতে খাইতো। তো এই জন্য আপনিও পারবেন না। আজকে থেকে সবার মন রক্ষা করার দায়িত্ব আপনার না, এটা ছেড়ে দেন। কে কি ভাবলো আপনার সম্পর্কে কিচ্ছু যায় আসে না। কারো স্টাম্প পেপারে কারো ভালো বললে আপনি ভালো হয়ে যাবেন এমন কিছুই না। আপনি নিজে যদি মনে করেন যে অবশ্যই আপনি ভালো, অবশ্যই আপনি ভালো। 3 নম্বরে যেটা মনে রাখবেন, যে অযাচিত হস্তক্ষেপ থেকে দূরে রাখেন, দূরে থাকেন। যেখানে আপনার কোনো দায়িত্ব নাই, যেখানে আপনার কোনো কর্তব্য নাই, অন্যরা কি করলো না করলো ওইসব থেকে আপনি বাদ দেন। যেমন ধরেন যে আধুনিক সোসাইটিতে যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে কে কি করতেছে কার দেখার বিষয় না, আপনি নিজের কাজ ঠিক করতেছেন কিনা ওইটাই মেন। তো আমাদের দেশে কি হয়, গ্রামগঞ্জে নিজের কাজ থাকুক বা না থাকুক, গ্রামের মধ্যে কি ঘটলো ওইটা নিয়ে আমাদের 3 ঘন্টা নষ্ট হয়। তো এই জন্য সবার প্রথম দায়িত্ব হচ্ছে অযাচিত হস্তক্ষেপ আমরা বন্ধ করব, যারটা সে বুঝুক। আর যার দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করুক, কারণ আপনি তো এখনো আর্থিকভাবে অসচ্ছল। আর আপনি যতদিন আর্থিকভাবে সচ্ছল না হচ্ছেন, টাকা পয়সাও না হচ্ছে, আসলে আপনার টাকা, আপনার কথার কিন্তু কোনো গুরুত্ব নাই। এটা মনে রাখবেন। টাকা পয়সা বা আর্থিক স্বাধীনতা এমন একটা জিনিস যেটা আপনার কথার গুরুত্বটা কিন্তু বাড়ায়। এরপরে আসি যে নিজের সবারই দুর্বলতা আছে, দুর্বলতা স্বীকার করে আপনি সমাধান খুঁজেন। সবারই দুর্বল, আপনি যত বড়ই আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই কিছু করেন, আপনার কিছু দুর্বলতা থাকবেই। হয়তো আপনি কিছু একটু ইংরেজি কম বুঝেন, বাংলা একটু কম বুঝেন, উচ্চারণে সমস্যা, অথবা আপনার চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় দুর্বলতা মানুষের থাকবেই। তো ওইটা আপনার কোনো প্রকার ভাবে নেগেটিভ না নিয়ে ওইটাকে কিভাবে ওভারকাম করবেন, এইটা খুঁজে আমাদের দায়িত্ব।
তাহলে দুর্বলতা থাকবে। কেউ যদি দুর্বলতা দেখায় দেয় তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ বলে নিজে ট্রাই করেন সেটাতে কাটিয়ে ওঠা। আর একটা বাক্য মনে রাখবেন, যে একটা জিনিস মনে রাখবেন, আপনি সবচাইতে বোকা, দুনিয়ার সবাই চালাক। এইটা যদি মেনে নিতে পারেন জীবনে কোথাও ঠকবেন না। যখনই আপনি চিন্তা করবেন আপনি সবকিছু বুঝেন, সবকিছু জানেন, বাকি সবাই বোকা, তখনই আপনি কিন্তু বারবার ঠকবেন। সেজন্য চিন্তা করবেন যে আপনিই কিছু বুঝেন না, বাকি সবাই বুঝে। এই নীতিতে চলার চেষ্টা করবেন, তাইলে আপনি কি হবেন, আপনি মানসিকভাবে প্রস্তুত হইলেন যে আপনি যে কাজটা করতেছেন বা যে কেউ আপনার একটা কাজ করে দিচ্ছে সে আপনার সাথে প্রতারণা করতে পারে, দুই নাম্বারই করতে পারে, সে সবকিছু বুঝে, আপনি কম বুঝেন। এই মাইন্ডসেট আপনার থাকবে, তাইলে প্রতারণা আপনার কম হবে, আপনি কম প্রতারিত হবেন। এইটা মনে রাখবেন। এরপরে হচ্ছে যে ভাই, প্রতিদিন আমরা ছোট ছোট উন্নতি করার চেষ্টা করব, কারণ একদিনে উন্নতি করা সম্ভব না, জীবনেও সম্ভব না। যতই মোটিভেশনাল স্পিকারের কথা শুনেন, ওই মাঝে মধ্যে লটারি পায়ে কোটিপতি হইতে পারেন, কিন্তু বাস্তবে অর্থে একদিনে, 2 দিনে, 1 মাসে কোনোদিন কোটিপতি হওয়া সম্ভব না। কোনোদিন নিজেকে একদম সাধারণ ব্যক্তি থেকে সুপারম্যান বানানো সম্ভব না। তো এই জন্য প্রতিদিন আপনি যতটুকু পারেন 1% বেটার রুল অনুসরণ করেন, নিজের যতটুকু পারা যায় উন্নত করার চেষ্টা করেন। যতটুকু সফল হইবেন অতটুকুতেই যথেষ্ট। এরপরে হচ্ছে যেটা আমরা বললাম, একদিনে আপনার জীবন বদলাবে না, কিন্তু প্রথম ধাপটা তো আপনি নিতে পারেন, আজকেই শুরু করে দেন সব ব্যাপারে। এরপরে যেটা হচ্ছে যে অনেক জিনিস আছে, যেমন আমরা বলবো যে আপনি যখন শেয়ার বাজারে আসবেন, যে ভাই আমি শেয়ার বাজার বুঝি না, পারবো না, কোথায় কি করতে হয়, কিভাবে জায়গা জমির মালিকানা দেখবো, কোথায় বিনিয়োগ করব, বন্ড কোথায় কিনবো, আমি পারবো না। এই পারবো না শব্দটা না বলে আপনি চিন্তা করেন যে আমি কিভাবে এটা করতে পারবো, মানে পথ আপনি খুঁজেন যেটা কিভাবে করা যায়। তাহলে এই জিনিসটা আপনার খুঁজতে হবে, তাইলে আপনার মাইন্ডসেট পরিবর্তিত হয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে যে আপনি যতই ভালো করেন মানুষ আপনাকে কষ্ট দিবেই, এটাই সত্য। আপনি যতই ভালো চান, সমাজের, নিজের, আপনারে কষ্ট দিবেই, এটাই সত্য। ওই জন্য মাঝে মধ্যে কিছু ইসলামিক বক্তা বলে, সম্ভবত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছিল, তার ওই কথাটা ভালো লাগে, যে আপনি যদি অপকারে উপকার করেন অপরের, সে আপনার ক্ষতি করবে এটা জেনে যদি উপকার করতে পারেন তাইলে করেন, নাইলে করিয়েন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা উপকার করি, চিন্তা করি যে ওই বেটার আমি এত উপকার করছি, ওই বেটা আমার উপকার করে না কেন, তখন আমরা রাগান্বিত হই। কিন্তু কথা হচ্ছে সে আপনার অপকার করবে এটা জানার পরে যদি আপনি উপকার করতে পারেন, তাহলেই আপনি একজন পরোপকারী। এখন আপনি তো স্বার্থের লোভে তার উপকার করতেছেন, যে তারে আপনি 1 লাখ টাকা হাওলাত দিয়েছেন, আপনার দরকার হইলে যাতে সে 1 লাখ টাকা দেয়, না দিলে তখন আপনি বদনাম করেন যে ভাই তার বিপদে আমি এত লাখ টাকা দিয়েছি, আমার বিপদে সে দেয় না। সে কি আপনারা বলছিল দেওয়ার জন্য? আপনি দিয়েছেন, তার উপকার করছেন, এখন দিচ্ছে না, তার খুশি, আপনি তার বদনাম করবেন কেন? তো এই জন্য আপনি যার উপকার করতেছেন সে আপনার অপকার করবে, ক্ষতি করবে, এটা জানার পরে যদি উপকার করতে পারেন তবেই আপনি বীর পুরুষ, তবেই আপনি সুপুরুষ, না হলে আপনার উপকার করার দরকার নাই। এরপরে আসি, যে কোনো চিন্তাধারা যখনই বিনিয়োগের চিন্তাধারা করবেন, জায়গা জমি হোক, ফ্ল্যাট হোক, দীর্ঘমেয়াদী করবেন। একটা জায়গা নিয়েছেন, কালকে বিক্রি করে বের হয়ে যাবেন, লস করবেন। ভালো পজিশন মতো জায়গা নেন, ভালো পজিশন মতো জিনিস ক্রয় করে দীর্ঘদিন হোল্ড করেন, তাইলে আপনি অবশ্যই লাভবান হবেন। শেয়ার বাজারও ওই রকম, শেয়ার বাজারেও রাতারাতি বড়লোক হওয়া যায় না, কারণ হচ্ছে বাজারের উত্থান আছে, পতন আছে। এখন আপনি যদি 1 বছরেই কি করতে চান, কোটিপতি হইতে চান, সম্ভব না। তো এই জন্য আপনারে অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে, সেটা জায়গা হোক, ফ্ল্যাট হোক। এই চিন্তা ভাবনা করে যদি আপনি কোনো বিনিয়োগ করেন, আশা করি যে আপনি সেখানে লাভবান হবেন। আর 11 নম্বর হচ্ছে যে আমরা নিজের প্রতি, আসলে বেশিরভাগই প্রবাসী বলি অথবা যারা চাকরি বাকরি করেন, টাকা পয়সা ইনকাম করেন, আমরা নিজের প্রতি খুব কম মানুষ ইনভেস্ট করি। পরিবার, ছেলে মেয়ে, ভবিষ্যতের পিছনে টাকা পয়সা চলে যায়। তো এটা করা যাবে না। এটার মন মানসিকতা নিজেকে একটু চেঞ্জ করতে হবে, যে সবার আগে হচ্ছে আপনি হচ্ছেন টাকা কামানোর মেশিন। তাহলে আপনার মেশিনে আগে সর্বপ্রথম কি করতে হবে, সার্ভিস ভালো রাখতে হবে, আপনার মেশিন আগে ঠিক করতে হবে। এখন এটার জন্য আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে টাকা পয়সা খরচ হয়, পোশাক আশাকের জন্য যেটা খরচ হয়, নিজের মানসিক শান্তির জন্য যদি আপনার কোনো হ্যাবিট থাকে সেটার জন্য যে খরচ হয়, ওইটা করতে আপনার হবেই হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম, আপনি যদি এই যে 1,20,00,000 মোটামুটি বর্তমানে প্রায় 60 লক্ষ প্রবাসী আছে, যদি আমরা মোটামুটি যারা ভালো কান্ট্রিতে আছে যদি 30 লাখ বাদও দেই, তারপরে অ্যাভারেজে 1 কোটি আছে যারা মোটামুটি ধরেন যে মধ্যবিত্ত। এদের আপনি যা জিজ্ঞেস করেন, নিজের চাইতে তার ফ্যামিলির চিন্তা বেশি,
তো এই চিন্তা করে করে বেচারা জীবন যৌবন সব শেষ, বৃদ্ধ বয়সে দেশে যায়, কারো কাছে কোনো দাম পায় না, না নিজের কাছে, না ফ্যামিলির কাছে, না ছেলে মেয়ের কাছে। তো এই জন্য কি দরকার ভাই, আপনারে কেউ বলে নাই আপনার ফ্যামিলিতে হ্যাপি রাখতে। দুনিয়াতে আল্লাহ বলছে সবাই কাজ করে খাও। যারা কর্মক্ষম আছে তারা কাজ করে খাবে। আর যারা আপনার প্রতি নির্ভরশীল সারা জীবনই থাকবে, যেমন আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, এরা আপনার প্রতি সারা জীবন নির্ভরশীল থাকবে, এদের দায়িত্ব ভিন্ন। কিন্তু আপনার ছেলে সাবালক হইলে তার প্রতি আপনার কোনো দায়িত্ব নাই। সে ইনকাম করবে, সে খাবে। আপনার বাবা যতদিন কর্মক্ষম আছে তার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই, 1 টাকাও দেওয়ার তার কোনো দরকার নেই। যখন সে অক্ষম হবে, টাকা পয়সা পাচ্ছে না, অসুস্থ হইলে অবশ্যই তারে আপনি টাকা পয়সা দিবেন, অবশ্যই তার জন্য খরচ করবেন। আপনার কোনো ভাই দুর্বল আছে, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, অবশ্যই দিবেন। কিন্তু অযাচিত ভালোবাসা দেখাইলে সমস্যা, ওইটা করা যাবে না। ইনভেস্টটা নিজের প্রতি করেন, এটাই হচ্ছে মূল বিষয়। আর সর্বশেষ হচ্ছে যে ভাই, আপনি ট্রেনের যাত্রাপথ কোথা থেকে কোথায় যাবেন সেটা তো আপনাকে ঠিক করতে হবে। তো এই জন্য যারা আধুনিক ফাইন্যান্সে বলে যে ভাই আপনি আগে জীবনে কি চান, আপনি ওইটা আগে লিখেন যে আপনার সারা জীবনে আপনার কি কি দরকার, কত কোটি টাকা দরকার। আজকে ক্লাসটা শেষে আপনি একটা কাগজে নেন, সাদা কাগজ নিয়ে আপনি লেখেন আপনার যেইটা মন চায়, একদম মানে আপনি যেটা বলবো যে মন খুলে আপনি লিখেন। যেমন ধরেন যে আপনার 10 তলা একটা বাড়ি দরকার, আপনি কস্ট লাগান, ঠিক আছে 50 কোটি টাকা। আপনার 10 বিঘা জমি দরকার, কস্ট লাগান 200 কোটি টাকা। টোটাল আপনি হিসাব করে দেখেন 100 কোটি টাকার বেশি যাবে না, যাবেই না। এখন আপনি যেই মানুষ 100 কোটি টাকার বেশি না, এখন ওইটা নির্ভর করবে আপনার চিন্তা শক্তির উপর। কারো দেখবেন যে 50 কোটি টাকা সম্পূর্ণ শেষ, কারো 500 কোটি লাগতেছে। তো আগে নিজে কি লাগবে এই চিন্তা ভাবনাটা করে নিজে আগে একটু দেখেন, দেখে আপনার জীবনে ইচ্ছায় কত কোটি টাকা লাগতেছে। বেশি কিন্তু লাগে না, বেশি আমি নিজেও হিসাব করে দেখছি, মোটামুটি সম্ভবত 110 কোটি টাকা লাগে। মানে এর চাইতে আর কিছু মাথায় আসে না যে আমার এইটা দরকার। তাহলে আপনি একবার ট্রাই করে দেখেন। এরপরে আপনি চিন্তা করেন যে আগামী 5 বছরে আপনার কোনটা দরকার। সব তো আপনার একসাথে দরকার নেই, আপনি তো সারা জীবনের চাওয়াটা লিখছেন। এখন আগামী 5 বছরে কোনটা দরকার ওইটা আপনি সিলেক্ট করেন। এরপরে আরো কম নিয়ে আসেন যে আগামী 2 বছরে কোনটা দরকার, ওইটার উপরে আপনি ফোকাস করেন। এটা আপনার একটা মানসিক শান্তি দিবে। আর ওই কাগজটা আপনার মোবাইলে ফটো উঠায় আপনি রাখেন যে আপনার সারা জীবনে এইটাই দরকার। তখন আপনি দেখবেন যে অন্তত আপনি 100% না পান, যদি 20%ও জীবনে অর্জন করতে পারেন, আপনার কোনো টেনশন নেই। কারণ 100% কেউ কোনো দিক থেকে কিন্তু পারে না। কিন্তু আপনি অ্যাটলিস্ট বলতে তো পারলেন জীবনে আপনার এটা চাই। এখন আমাদের অর্ধেক মানুষের জীবনে যেটা হয় যে আমরা কি চাই আমরাই জানি না। তো এটাই হচ্ছে সমস্যা। ওই জন্য আমরা নিজের কথাই বলতে পারি, আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনি চিন্তা করেন যে 1.5 লাখ টাকা হইলে মনে হয় ভালো হয়। 1.5 লাখ না, আপনাকে আমি গ্যারান্টি দিব আপনি 5 লাখ টাকা ইনকাম করলেও মনে হবে 10 লাখ লাগবে। আমার জীবনে বাস্তবতা আমি নিজেই বলতে পারি যে আমি যখন 30,000 ইনকাম করছি মনে হয়েছে যে 50,000 হইলে যথেষ্ট, আর লাগবে না। 50-এর পরে মনে হয়েছে 1 লাখ হইলে যথেষ্ট। 1 লাখ হওয়ার পরে মনে হয়েছে না 2 লাখ হইলে যথেষ্ট। তার মানে চাহিদার কোনো সীমা নাই। তো এই জন্য আপার লিমিট লোয়ার লিমিট আপনারই ঠিক করতে হবে। জীবন আপনার, সবকিছু কিন্তু আপনার। এইটা একটু মনে রাখবেন। এই 12টা যে কথা বললাম, সবার জন্য তো আর সবকিছু মানা ঠিক সম্ভব হবে না। যতটুকু পারা যায় ট্রাই করে দেখতে পারেন। আর এটাই মানতে হবে এমন কোনো কথা না। বিভিন্ন মোটিভেশনাল স্পিকার আছে, বই আছে, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। তবে নিজেকে বদলান। আর সমাজ বদলানোর দায়িত্ব আপনার না, আগে নিজেকে বদলান, নিজে স্বাধীনতা অর্জন করেন, তারপরে সমাজের দিকে আপনি নজর দিবেন। তো মোটামুটি আমরা 3য় ভাগ শেষ করলাম। তো এখন আসি আমরা যে 4র্থ ভাগের দিকে। এখন ফাইনালি আমরা সামারি করে দেই, যেটা হচ্ছে যে আমাদের এই কোর্স যেটা আসতেছে মূলত এটা হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট রিলেটেড এবং শেয়ার বাজার রিলেটেড। তো আসলে শেয়ার বাজার কিভাবে কাজ করে তার সিম্পল জিনিসটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, যারা এর আগের ক্লাস কোর্সে অংশগ্রহণ করেন নাই। তো মূলত আমাদের 9 তারিখ থেকে মূল ক্লাসগুলো শুরু হবে, যদিও 8 তারিখ বলা ছিল, আসলে শিডিউলে একটু চেঞ্জ হয়েছে। 9 তারিখ থেকে আমরা মোটামুটি সপ্তাহে 3 দিন, টোটাল আমাদের 8টা ক্লাস হবে। তো এগুলো আপনারা রেকর্ডিং পাবেন, যারা লাইভে অংশগ্রহণ করতে পারবেন ভালো, অথবা পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন। তো কোর্স ফিটা আমরা রেখেছি 2,000 টাকা, 3,500 টাকার কোর্স ফি। রাত বাংলাদেশ সময় 9টা 30-এ ক্লাসগুলো হবে।
তো বিস্তারিত এর আগে আমরা বলেছি। তো যাদের ইচ্ছা চাইলে আসতে পারেন। তো মূলত এখন আমরা যদি ছোট্ট করে যদি বলি যে আসলে শেয়ার বাজারটা কিভাবে কাজ করে বা বাস্তবেই যেভাবে কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে যে যেমন ধরেন নর্মালি আপনি আর আমি পার্টনারশিপে একটা ব্যবসা করলে আপনি কিছু টাকা দেন, আমি কিছু টাকা দেই। আমি যদি টাকা বেশি দিই লাভ আমি বেশি পাবো, আপনি টাকা কম দিলে লাভ কম পাবেন। এটাই হচ্ছে কথা, আর তো কিছু না। লাভ হইলে লাভ পাবো, লাভ যদি না হয় কেউ পাবো না। তো মূলত শেয়ার বাজারটাই এটা। এই যে ভালো ভালো কোম্পানিগুলো আছে এরা আপনার থেকে টাকা নেয়। তারা বলে যে ভাই আমার টাকার দরকার, আমারে টাকা দেন, আমি ব্যবসা করব। ব্যবসা যদি লাভ হয় আপনারে দিবে, লাভ না হলে আপনারে দিবে না। মূলত কথা হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের সাধারণ ব্যবস্থা, সাধারণভাবে আমরা বুঝতে পারি যে শেয়ার। এখন এইখানে আপনার মন চাইলে আপনি একটা কোম্পানি খুলে প্রতিদিনই যাই কি করতে পারবেন না, মার্কেট থেকে টাকা উঠাইতে পারবেন না। এটার জন্য আপনার কোম্পানির কিছু নানা প্রকার রুলস আছে। অ্যাটলিস্ট 3 বছরের পুরাতন আপনার কোম্পানি হইতে হয়, নানা প্রকারভাবে গ্রোথ দেখাইতে হয়, তারপরে আপনি শেয়ার বাজার থেকে টাকা উঠাইতে পারেন। তাহলে এইটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম, যে আপনি আজকে একটা এই কোম্পানি খুলে কালকেই শেয়ার বাজার থেকে টাকা উঠাইতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার কোম্পানিটা 3 বছরের পুরাতন হইতে হবে। আর এই 3 বছরে আপনার কোম্পানিটা লাভে থাকতে হবে। লসে থাকলে শেয়ার বাজারে আসা যাবে না, এবং বাংলাদেশের আইনে অনুমোদন করে না। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এখন এইখানে যেটা হয়, এই যে কোম্পানিগুলা তার শেয়ারে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে, ধরেন যে 10 টাকা করে ভাগ করে। তো ওই ভাগগুলা মানুষের কাছ থেকে বিক্রি করে তারা টাকা উঠায় নিয়ে যায়। তার সাথে আর শেয়ার বাজারে কোনো সম্পর্ক নাই। সে কি করে, নর্মালি বছরে তার 4 বার আসে। প্রতি 3 মাস পর পর আপনার রিপোর্ট দেয় যে আপনি যে আমার টাকা পয়সা দিচ্ছেন, আমারও যে টাকা পয়সা আছে, আমার লাভ হয়েছে না লস হয়েছে, কোম্পানি কেমন চলতেছে। তার মানে বছরে 4 বারই শেয়ার বাজারের সাথে কোম্পানির দেখা হয়, যেখানে সে তার রিপোর্টগুলা দেয় যে আপনি যে আমার টাকা পয়সা দিচ্ছেন, এখন আপনার টাকা পয়সা এগুলা দিয়ে আমি যে ব্যবসাপাতি করতেছি, ব্যবসার অবস্থা এরকম, লাভ হচ্ছে না লস হচ্ছে। তো এইটা হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টগুলা দেখে আপনি বুঝতে পারেন যে কোম্পানি কেমন চলতেছে। যেমন আপনি আপনার জায়গা জমি দেখতে যান, জায়গাটা কেমন আছে, দোকানটা চলতেছে কিনা। ওই শেয়ার বাজারেও 4 বার করে রিপোর্ট আসে। ওই রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানিটা ভালো চলতেছে কিনা। যদি ভালো চলে, বছর শেষে তারা আপনারে যে লাভ করবে কিছু টাকা সেখানে আপনারে তারে দিবে। আর যদি লাভ না করে কোত্থেকে দিবে, কিছুই দিবে না। তো তখন আমরা বলি যে নো ডিভিডেন্ড দিল, মানে কোনো লাভ্যাংশ এই কোম্পানি দেয় নাই। এইটা হচ্ছে শেয়ার বাজারের স্বাভাবিক নিয়ম। এখন যে জিনিসটা হয়, আপনি যে ওই 10 টাকার শেয়ারটা আপনি প্রথম দিন কিনছেন, ধরলাম যে 2024 সালে নতুন একটা কোম্পানি আসছিল, কি ধরলাম যে এনআরবি ব্যাংক আসছিল, এনআরবিসি ব্যাংক আসছে, এশিয়াটিক ল্যাবরেটরি আসছে, এটা ছাড়া আরেকটা সম্ভবত টেকনো ড্রাগ বলে কয়েকটা ওষুধ কোম্পানি ছিল। ধরলাম যে আপনি 4টা কোম্পানি 4টা শেয়ার কিনছেন 10 টাকা 10 টাকা করে। এখন এই 10 টাকার শেয়ারটা বছর গেলে কোম্পানি আপনারা কিছু লাভ দিবে, যদি তার লাভ করে, না করলে আপনারা লাভ দিবে না। এখন আপনার শেয়ারটা আমার পছন্দ হইলো, বললাম যে ভাই 10 টাকার শেয়ারটা আমারে দিয়ে দেন, আপনার রাখার দরকার নাই। আপনি বললেন যে ভাই আমি কিনছি তো 10 টাকা দিয়ে, আপনারে কেন দিব। আমি বললাম ঠিক আছে ভাই 12 টাকা দিব, দিয়ে দেন। আপনি আমারে দিয়ে দিলেন 12 টাকা। আপনার কি হইলো, 2 টাকা লাভ হইলো। এখন আমার কাছে থাকার পর আরেকজনের পছন্দ হইলো, সে 14 টাকা কিনে নিল। তো এইভাবে যেটা হয়, 1 বছরের মধ্যে কোম্পানির লাভ আসলো না লস আসলো সেটা তো পরের কথা। এই মধ্যবর্তী সময়ে এই শেয়ারটা, এই অংশটা যদি মানুষের ভালো লাগে, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু থাকে, সুনাম থাকে, এইটা ক্রয় বিক্রয় হইতে হইতে এই 10 টাকার শেয়ারটা দেখা যায় যে 100 টাকা হয়ে গেছে 1 বছরেই। কোম্পানির লাভ দিবে কি না দিবে সেটা তো পরের কথা। এখন এই 10 টাকার শেয়ারটাই হয়ে গেছে আপনার 100 টাকা। আবার এমনও হইতে পারে এই 10 টাকার শেয়ারটা কেউ কিনার নাই, এটা 5 টাকায় চলে আসছে। বাস্তব প্রমাণ এনআরবি ব্যাংক। আপনি অনলাইনে যা দেখেন 10 টাকার ফেস ভ্যালু ছিল, আজকে সম্ভবত 6 টাকা বিক্রি হচ্ছে, মানে মানুষ কিনার নাই। আবার এশিয়াটিক দেখেন 10 টাকার ছিল, সে সম্ভবত 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। তাহলে এই শেয়ার বাজারের মূল কাহিনী হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে বছর শেষে কোম্পানি লাভ করলে আপনাদের লাভ দিবে, আর এর মধ্যবর্তী সময়ে এই শেয়ারটা ক্রয় বিক্রয় হয়। যদি ভালো থাকে, ডিমান্ড যদি বেশি থাকে, শেয়ারের দাম বাড়বে, ডিমান্ড না থাকলে দামটা কমবে। এখন যে শেয়ারের দাম বাড়লো, যারা লাভ করলো তারা কোনোদিন আনন্দ মিছিল করে না, কিন্তু যখনই দাম কমে যায় তখনই সবাই কি করবে, এই যে বাংলাদেশে দাম কমে গেলে সবাই তখন কি করতেছে, মিছিল মিটিং করতেছে। তো বাস্তবতাও ঠিক, দেখা যায় যে কেউ 10 লাখ টাকা ইনভেস্ট করছে, 6 মাসে তার পোর্টফোলিওতে 5 লাখ টাকা হয়ে গেছে, 5 লাখ টাকাই নেই। কথা হচ্ছে ভাই
আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসাতে লাভ লস আছে। আপনি 10 লাখ টাকার দোকান খুললে দোকান যদি না চলতো, দোকান যদি আগুনে জ্বলে যাইতো, আপনি যদি পথে বসে যাইতেন, কার বিরুদ্ধে আপনি মিছিল মিটিং করতেন? ব্যবসা মানেই লাভ ক্ষতি, ইসলাম ওইটাই বলে। ব্যবসা মানেই একটা ঝুঁকি থাকবে, লাভও হবে লসও হবে। লাভ যদি আপনার, লসও আপনার। তো আপনি লস হইলে মিছিল করবেন, লাভ হইলে ঘরে যায় বসে থাকবেন, এটা তো ঠিক না। আর শেয়ার বাজারে ওই জন্য যারাই কোর্স করায় বা যে কোনো জায়গায় যাবেন, প্রথমেই বলে যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। আপনি জেনে শুনে বিনিয়োগ করছেন, এখন আপনার সমস্যা কি? হ্যাঁ, অবশ্যই তখন কিছু জায়গায় আছে যেখানে মিছিল মিটিং হবে, যেখানে আইনের ব্যত্যয় আছে, যেখানে 2 নাম্বারই আছে, যেখানে সরকারের দায়িত্ব পালন করা দরকার, সেখানে অবশ্যই মিছিল মিটিং হবে। মানে যে কোম্পানি বন্ধ, ওই কোম্পানি ধরেন যে শেয়ারটা বিক্রি হচ্ছে। তো এইটা এখন কেন হয়? কেন হয়েছে? ওই যে আপনার আমার মতো না হইলেও বাংলাদেশে কোটিপতি মানুষের অভাব নাই। ধরেন যে 50 লাখ টাকা তার কাছে জমা আছে। এখন তার তো চুল কাচ্ছে যে আমার এই 50 লাখ টাকার আমি কিভাবে 1 মাসে 1 কোটি করব। সে তখন যায় ওই 10 টাকার শেয়ারটারে, তারা 5 বন্ধু মিলে একসাথে হইলো যে ভাই এই কোম্পানিটারে আমরা কি করব, এই 10 টাকার শেয়ারটারে আমি 100 টাকা করে উঠাবো। তাহলে কি করো, ঠিক আছে, ধীরে ধীরে শেয়ারটা কিনা শুরু করো। তো কিনা শুরু করার পর 5 জনে কি করলো, কিনলো, মোটামুটি ধরেন যে 50 লাখ টাকার কিনে ফেললো। এইবারে তারা নিজেরাই ক্রয় করবে, নিজেরাই বিক্রি করবে। তো 2 মাসে শেয়ারের দাম হয়ে গেছে 80 টাকা। এরপরে তারা বিক্রি করা শুরু। এখন সাধারণ পাবলিক যারা কিছু বুঝে না, তারা চিন্তা করতেছে যে ভাই এই কোম্পানি তো রকেটের মতো দৌড়াচ্ছে, মাত্র 1 বছরে প্রায় 400% বেনিফিট দিচ্ছে, তো আমারও দিবে। যেমন বাংলাদেশে ধরেন যে ডোমিনোস চলতেছে, কোম্পানির কারখানাই বন্ধ, কোনো উৎপাদনই নেই, শেয়ারের দাম রকেট গতিতে চলতেছে। তো এইরকম তারা লাভ করে, তারা সেখান থেকে বের হয়ে যায়। তো এখন আপনি যদি ওইরকম চিন্তা ভাবনা করেন, তাইলে আপনার কোটি টাকা থাকতে হবে, আপনি করতে পারেন। কিন্তু আপনি তো আর্থিকভাবে সচ্ছল না, আপনি সচ্ছলতা চাচ্ছেন। আপনারা তাইলে জেনে শুনে বুঝে ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ করবেন, ধীরে ধীরে প্রতিদিন বিনিয়োগ করেন, প্রতি মাসে করেন। আপনার মূল টার্গেট থাকবে আপনি শেয়ারের সংখ্যা বাড়াবেন। আমরা বলি যে আপনি যদি 1 মিলিয়ন শেয়ার যদি আগামী 15 বছরে নিজ নামে নিতে পারেন, 15 বছর পরে আপনার কিছু করার দরকার নাই। বাংলাদেশের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই যে প্রেসিডেন্টের, প্রধান বিচারপতির বেতন কত? বেশি না, মাত্র 1,25,000। আপনি 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন, তারা আপনারা দিয়ে যাবে 1 মিলিয়ন যদি আপনি নিতে পারেন। তো অনেকেই বলবেন যে ভাই আমার তো অনেক টাকা দরকার। তো আপনি তো একদিনে 1 মিলিয়ন নিচ্ছেন না, আপনি ধীরে ধীরে নিচ্ছেন। আপনি লাভ্যাংশ পাবেন, ডিভিডেন্ড পাবেন, বোনাস শেয়ার পাবেন। আপনি ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে বাড়াবেন, কোনো অসম্ভবের কিছুই নেই। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আমাদের এই কোর্সটা, যাতে আপনি বুঝতে পারেন যে শেয়ার মানে জুয়া খেলা না, শেয়ার মানে হচ্ছে কোম্পানির অংশীদারি হওয়া। ভালো কোম্পানির অংশীদারি যদি হইতে পারেন, তারা আপনারে কোনোদিন ঠকাবে না। মূল কথা হচ্ছে এখানে। এখন আপনি যদি লোভে পড়েন, 1 বছরে টাকা ডবল করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি জুয়া খেললেন, লাভও হইতে পারে, লসও হইতে পারে, সম্পূর্ণ আপনার দায়িত্ব। এখন জাস্ট আমরা উদাহরণস্বরূপ যদি বলি, যেটা অনেকেই করেন যে ভাই তাহলে ভালো কোম্পানি আমরা বুঝবো কিভাবে, কোনটা ভালো কোম্পানি? কথা হচ্ছে যে ভাই একটা কাজ করেন, ধরেন আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, বাংলাদেশে আমরা যদি বলি ওভারঅল আমাদের ভালো কোম্পানি হচ্ছে কয়টা, 2-3টা, এর চাইতে বেশি কিন্তু নাই। তো এই যেমন ধরেন যে আপনি গ্রামীণ ফোন ব্যবহার করেন, তো আপনি গ্রামীণ ফোনের একটা শেয়ার কিনতে আপনার সমস্যাটা কি? গ্রামীণ ফোনে কি আপনার এই অনাস্থা আছে যে কালকে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? একজন যে শেয়ার বাজার বুঝে না, কোম্পানি বুঝে না, সে বলবে যে না, গ্রামীণ ফোন এত ভালো কোম্পানি, সে কোনোদিন কোথাও যাবে না। তাহলে আপনি শেয়ার বাজার না বুঝলেও এটা অন্তত বুঝলেন যে গ্রামীণ ফোনটা আগামীকালকে বন্ধ হবে না, তার মানে আপনার কিছু ভরসার জায়গা আছে। স্কয়ার কোম্পানিটা আগামী 1 বছরে বন্ধ হবে না, লাভ আপনারে কম দেখবে। আপনি ঘর বানাবেন, রডের দরকার, বিএসএরএম আছে, আগামীকালকে বন্ধ হবে না, আগামী 6 মাসে বন্ধ হবে না। যমুনা অয়েল আছে, ওয়ালটন আছে, এফএক্স ফুড আছে, ইউনিক হোটেল আছে, সিটি ব্যাংক আছে।
এখন এই রকম কোম্পানিগুলোর মধ্যে অ্যাটলিস্ট আপনি কিচ্ছু না বুঝেন, তারপরেও আপনি জানেন যে ভাই আগামী 1 বছরে এটা জিরো হবে না, তাহলে আপনার টাকা জিরো হয় কি করে? আপনি তো ব্যবসার অংশীদারি হয়েছেন, লাভ আপনার কম হোক তাতে কিছু যায় আসে না। এই চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন, তাইলে আপনার ওই যে বড় বড় কোনো কোর্স করতে হবে না কোম্পানি যাচাই করার জন্য। আপনি যদি বিনিয়োগকারী হন দীর্ঘমেয়াদী, তাহলে এই চিন্তাটাই আপনার যথেষ্ট। এটা ছাড়া কিছু ধরেন যে ইসলামিক বন্ড আছে, সুকুক আছে, মিউচুয়াল ফান্ড আছে, এগুলাতে আপনি বিনিয়োগ করতে পারেন, যেগুলো কালকে বন্ধ হয়ে যাবে না। এখন আমাদের যে সমস্যাটা হয়, আমরা কিছু বুঝি আর না বুঝি, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার ব্রোকার বলে যে ভাই এটা কিনেন, 6 মাসে 3 গুণ হবে, 2 মাসে 4 গুণ হবে, এই রকমগুলাতে বিনিয়োগ করলে ধরা খাবেনই খাবেন। এখন এই যে ভালো কোম্পানিগুলোরও সবসময় কিনা যাবে না, কিছু টেকনিক আছে যে যখন তার খারাপ সময় থাকবে, দামটা কম থাকবে, তখন আপনি কিনবেন। যখন দামটা বেড়ে গেল চুপ মারে বসে থাকেন, টাকা থাকলে সেটা সেভিং অ্যাকাউন্টে থাক কতদিন। যখন তার দামটা কমবেই কমবে, কারণ শেয়ার বাজারে একটা নীতি হচ্ছে দাম উঠলো সে নিচে নামতে বাধ্য, কম নামুক আর বেশি নামুক, নামবেই নামবে। তো এইভাবে শেয়ার বাজারটা চলে, সারা বিশ্বের যত শেয়ার বাজার আছে। তো আপনি যখন এই যে লোয়ার পয়েন্টে যখন থাকবে তখন আপনি কিনবেন, কিনতে থাকবেন, আপার পয়েন্টে গেলে অপেক্ষা করবেন। ধৈর্যটা এখানেই, আর কিছু কিন্তু না। শেয়ার বাজার হচ্ছে ধৈর্যের খেলা, আর লোভ সামলাইতে হবে আপনারে, যে টাকা কোনোদিন 1 মাসে ডবল হয় না, এটা মনে রাখবেন। যদিও একটা দুইটা শেয়ারে হয়, আরেকটা শেয়ারে আপনি মার খাবেন। তো আপনার ওইটার দরকার নেই, টেনশনেরও দরকার নেই, আপনি ভালো কাজ করেন। তখন বিনিয়োগ কিভাবে করবেন? মূল কথাটা হচ্ছে নর্মালি আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর আপনার একটা ব্রোকারেজে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, নিজেই বিশ্বের যে কোনো প্রান্তে বসে মোবাইলে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নাই। এখন যদি আমরা দেখি এই শেয়ার বাজারে যেটা আমরা বললাম, দুইভাবে আপনার ইনকামটা হইতে পারে। একটা হচ্ছে কোম্পানি বছর শেষে যদি লাভ্যাংশ আপনারা দেয়, যেটা আমরা বলি যে ডিভিডেন্ড, আপনি পাবেন যদি কোম্পানি লাভ করে। আর লাভ যদি না করে তাইলে আপনি ওই বছর পাবেন না, পরবর্তী বছর হয়তো পাবেন। আর সারা বছর আপনার ওই শেয়ারের দামটা বাড়তেও পারে, যেমন ধরেন যে 10 টাকার দিয়ে কিনছেন, দামটা 5 টাকাও হইতে পারে, আবার 20 টাকাও হইতে পারে। যতদিন আপনি বিক্রি না করতেছেন আপনার বাস্তবে কোনো লস হয় নাই, বাস্তবে কোনো লাভও হয় নাই, এটা মনে রাখবেন। আপনি যেই দিনই বিক্রি করলেন সেই দিনে আপনার লাভ বা লস হিসাব হবে। কারণ আপনি কত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করলেন এইটা দেখার বিষয় না, আপনি কতটা শেয়ার আপনার নিজ নামে নিতে পারলেন, এটাই হচ্ছে মূল কথা। তো এই জন্য শেয়ারের দাম কমে গেলেও আপনার টেনশনের কিছুই নাই, কারণ আপনি তো দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতেছেন। আপনি তো শেয়ার তো আপনার কমে যায় নাই, আপনি 100টা শেয়ার নিয়েছিলেন, শেয়ার কি আপনার 90টা হয়েছে? তো 90টা তো হয় নাই, তাইলে আপনার ঘুম না আসার কারণটা কি? এইটা মনে রাখবেন যে শেয়ার বাজারে শেয়ার কমে না, অতএব আপনার টেনশনের কারণ নাই। যদি আপনার কোম্পানি সিলেকশনটা ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমান। এরপরে যেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, যেমন ধরেন আপনি একটা শেয়ার নিচ্ছেন 10 টাকা, যে ভাই এই শেয়ারটা আমি 20 টাকা হইলে বিক্রি করে বের হয়ে যাব। 20 টাকা হইছে, আপনি বিক্রি করে বের হয়ে যান, ঝামেলা শেষ। কিন্তু সমস্যা যেটা হয়, ওই যে লোভে ধরে যে 10 টাকার শেয়ার 20 টাকা হইছে, তাহলে 30 টাকাও হইতে পারে, তো তখন আপনি ফেসে যান। তাইলে যে কোনো কোম্পানি বা শেয়ারে বিনিয়োগ আপনি কি উদ্দেশ্যে করতেছেন আগে ডিসাইড করবেন, যে এটা আমি দীর্ঘমেয়াদী রাখবো, বা এটা ডবল হইলে আমি বিক্রি করে দিব, তাইলে বিক্রি করে আপনি বের হয়ে যান, এটা আপনাকে করতে হবে। আর যেই শেয়ারগুলার অযৌক্তিক দাম চলতেছে, মানে কোম্পানি কোনো কাজ নাই, বন্ধ আছে, শেয়ারটা 5 টাকাও কেউ কিনবে না, ওইটা 25 টাকা বিক্রি হচ্ছে, তো ওই রকম শেয়ার আপনার কিনে লাভ নাই। তো যতই ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস উপরের দিকে দেখা, কোনো লাভ নাই, ওরকম শেয়ার আপনি কিনবেন না, যাবেনও না। এরপরে যেটা আমরা বলতে পারি মোটামুটি আমাদের এটাই হচ্ছে মূল জিনিস। আর সর্বশেষ যেটা বলি যে আধুনিকে আমাদের সবাই হচ্ছে কিভাবে অল্প দিনে কোটিপতি হইতে পারি। তো এই জন্য বাংলাদেশে আমরা যেটা বলি যে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগটা নর্মালি যদি বলি আইনগতভাবে অবৈধ। তারপরে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 40 লাখ লোক ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে। আর বাস্তবে শেয়ার বাজারে কিন্তু বিও অ্যাকাউন্ট আছে 16 লাখ, তাও প্রায় 5 লাখের মতো অ্যাক্টিভ। তাহলে চিন্তা করেন নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণটা বেশি। তো ওই জন্য 40 লাখ লোক অবৈধভাবে দেশের বাইরে বিনিয়োগ করতেছে। তাহলে ওই সম্পর্কে আপনি একটু জেনে বিনিয়োগ করেন। গতকালকে এক ভাই হোয়াটসঅ্যাপে দিছে, সে $30,000 বিনিয়োগ করছে এমন কিছু কয়েনে, যেগুলার আজকের বাজার মূল্য প্রায় 5 লাখ, $5,000ও কিন্তু নাই।
আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতেও বিনিয়োগ করেন ভাই, আগে একটু জানেন কোনটা ভালো, কোনটা কিভাবে কাজ করে, তারপর বিনিয়োগ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনের কথায় বিনিয়োগ করার তো কোনো মানে নেই। তো আজকে জাস্ট আপনাদেরকে, যারাই বিনিয়োগ অলরেডি করে ফেলছেন, অনেক প্রবাসী ভাইও আছেন না জানে না বুঝে এমন কিছু কারেন্সিতে বিনিয়োগ করছেন যেটা কোনো দিন আপনার টাকাটা ডবল করবে না। আপনি আশায় বসে থাকেন, কোনো লাভ নাই। তাই যত দ্রুত পারেন ওইগুলো বিক্রি করে এইগুলাতে কনভার্ট করেন। তো মূলত আমরা এখানে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য আপনারা বলতেছি না, কিন্তু যারা অলরেডি ফেসে আছেন তাদের জন্য এই ভিডিওটা। আর বাংলাদেশ থেকে একটা মনে রাখবেন, আপনি বৈধভাবে বছরে একজন বাংলাদেশি নাগরিক $12,000 আপনি দেশের বাইরে খরচ করতে পারেন, যদি পাসপোর্ট থাকে ইন্ডোজ করে নিতে পারেন ডুয়েল কারেন্সিতে। আপনি বিদেশে যান বা না যান, অনলাইনেও শপিং করতে পারেন, এটা আপনার জন্য লিগালি বৈধ। তাহলে $12,000 পরিমাণ আপনি বিনিয়োগ কিন্তু করতে পারেন। এটা আমরা জাস্ট বললাম, কারণ হচ্ছে নাইলে এটা আবার হবে যে মানি লন্ডারিং করতেছেন। তো এই জন্য আপনার নিজের আইনগত ব্যাকআপ আপনি রাখবেন। পাসপোর্ট যদি থাকে ইন্ডোজ করে নেবেন, আপনি বিনিয়োগ করেন, কেউ আপনারে ঠেকাইতে পারবে না আইনগতভাবে। সরকারও আইনের বাইরে চলে না, সরকারও বেআইনি কোনো কাজ করতে পারে না, এটা একটু মনে রাখবেন। এখন আসি যে এই ক্রিপ্টোকারেন্সির জগতে আমরা ছোট্ট করে জাস্ট যদি বলি, আপনি যদি বিনিয়োগ যদি করতে চান, এটা হচ্ছে আমাদের গোল্ডের মতো। যেমন আপনি গোল্ড কিনছেন, গোল্ডের দাম প্রায় গত 1 বছরে প্রায় 60% বাড়ছে। এই বিটকয়েনটা যেটা হয়েছে যে যখন শুরু হয়েছে কেউ কিনতোও না। এখন একটা শুধু বিটকয়েনের দামই হচ্ছে আজকের বাজারে সম্ভবত আরেকটু কমছে, মোটামুটি $89,000, $1,25,000 পর্যন্ত কিন্তু গেছে। এখন এটা দাম কমতেও পারে বাড়তেও পারে। তো এটাও কিন্তু শেয়ার বাজারের মতো, মানে এইখানেও আপনি দাম কমুক বা বাড়ুক আপনার দেখার বিষয় না, যদি শেয়ারের অংশটা আপনার বেশি থাকে আপনি লাভবান হবেনই হবেন, ধৈর্য আপনার দরকার। এখন এইটা ধরেন যে 91,000 দেখাচ্ছে, এটা যদি আজকে $10,000 চলে আসে, আপনি তো 3 দিন আপনার ঘুমে হবে না, আপনার হসপিটালে ভর্তি করাইতে হবে যে আমার $90,000 আজকে হয়ে গেল $10,000। কথা হচ্ছে ভাই আপনার শেয়ার তো কমে নাই, যত পরিমাণ বিটকয়েনটা আপনার শেয়ার ছিল শেয়ারটা তো আছে। এই চিন্তাটা মাথায় রাখবেন। আর বিটকয়েনের একটা ধর্ম হচ্ছে প্রতি 4 বছরে তার দামটা কমেই কমে, কিছু করার নেই। সবাই যখন বিক্রি করে বের হয়ে যায় তখন তার দামটা আবার বাড়া শুরু হয়। তো জন্য যারা অলরেডি বিনিয়োগ করছেন, আপনার বিক্রি করার কোনো দরকার নাই। যেইভাবে আছে যদি বিটকয়েনে আপনি কিনে থাকেন, এটা গোল্ডের মতো কাজ করে, এটার মধ্যে যতটুকু কিনছেন কিনা থাক, আপনার বিক্রি করার কোনো দরকার নাই। দাম কমে যাক, আপনার লজও যদি দেখাচ্ছে কোনো সমস্যা নেই, আপনি রেখে দেন। আপনি ভুলে যান যে আপনি কোনো টাকা ইনভেস্ট করছেন, বিটকয়েনটা থাক ওইভাবে। এখন এই বিটকয়েন কিভাবে কাজ করে না কাজ করে ওগুলা অনেক লম্বা চড়া জিনিস আছে, ওটাতে যদি আমরা নাও যাই, জাস্ট এতটুকু মনে রাখবেন এইটা ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। মানে ধরেন যে আপনি আমার কাছে টাকা পাঠাবেন, এখন ব্যাংকে যাবেন, ট্রান্সফার ফি দিবেন, ব্যাংকে অনুমতি দিবে, ওয়ার্কিং ডে হইলে যাবে, কেন পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, অসংখ্য প্রশ্ন। এখন আমার কাছে ধরেন যে একটা বিটকয়েন আছে, মানে ধরলাম যে $91,000 আছে। এখন আপনার কাছে আমার $91,000 পাঠাবো, 1 সেকেন্ডে ক্লিক করলাম, আপনার ঠিকানায় চলে গেল বিটকয়েন, আপনি মানি এক্সচেঞ্জ থেকে টাকা উঠায় নেন, সেকেন্ডে আপনার টাকা ট্রান্সফার হয়েছে। এইটার পরে ধীরে ধীরে এখন বিটকয়েনে যে কম্পিউটার প্রোগ্রামে তৈরি হয়েছে তারা বলে যে ব্লক চেইন, নানা প্রকার জিনিস আছে, ওইটার উপর ভিত্তি করে অসংখ্য পরবর্তীতে আরো কয়েন শুরু হয়েছে। এইটার একটা নাম হচ্ছে ইথেরিয়াম। সংক্ষেপে যদি বলি, বিটকয়েনের বাস্তবে আর অন্য কোনো ব্যবহার নাই, কিন্তু ইথেরিয়ামের বাস্তবে ব্যবহার আছে। যেমন আপনারা যে আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন, আমি 9 তারিখ থেকে ক্লাস নিব, আপনারা টাকা পরিশোধ করবেন, এই যে আমাদের একটা চুক্তি, আমি এই চুক্তিটা ইথেরিয়ামের উপর করতে পারি। আপনি ফ্ল্যাট কিনেন, দলিল রেজিস্ট্রেশন করেন, আমি ইথেরিয়ামের উপর আমি কি করতে পারি, এই দলিল রেজিস্ট্রেশনগুলো নিয়ে আসতে পারি। মানে এখানে আর মানুষের দরকার হবে না, আপনি আর আমি এগ্রি করছি, ক্লিক করলেন, ডিজিটাল চুক্তি হয়ে গেল। তো এইরকম কাজ করে ইথেরিয়াম। তার মানে এটার বাস্তবে ব্যবহার আছে, এটা কোনোদিন শেষ হবে না, আগামী 10 বছরে ব্যবহারটা আরো বাড়বে। অতএব আপনার যদি ইথেরিয়ামে বিনিয়োগ থাকে আপনি রাখতে পারেন, বিক্রি করার কোনো কাজ নেই। এরপরে যেটা হয়, এই ইথেরিয়ামের সমস্যা যেটা হচ্ছে, এটার মধ্যে খরচটা একটু বেশি, আর প্রতি সেকেন্ডে মোটামুটি ম্যাক্সিমাম 25,000 চুক্তি করতে পারে প্রতি সেকেন্ডে, এর বেশি কিন্তু পারে না। তো আমরা সবাই জানি কি হয়, আমরা উইন্ডোজ 7 ব্যবহার করছি, 8 আসছে, 10 আসছে। তো একই রকম ভাবে এটার আধুনিক ভার্সন হচ্ছে সোলানা। এটা বলে যে ভাই আমি প্রতি সেকেন্ডে 65,000 চুক্তি করে দিব, আমার খরচ দিতে হবে আরো কম।
তো হয়তো আগামী 1 বছর পরে দেখবেন যে সোলানার চাইতে আরো নতুন আরেকটা আসছে যেটা আরো কম কস্ট দিবে। তো এই সোলানারও বাস্তবে কাজ আছে, এগুলো ডিজিটাল চুক্তি করে, এটার উপরে বিভিন্ন প্রজেক্ট তৈরি হয়। তার মানে বাস্তবে এগুলা আমাদের হাওয়ার জিনিস না, এর বাস্তব কাজ আছে, এগুলা কোনোদিন জিরো হবে না, এটা মনে রাখবেন। তাহলে তিনটা আপনার গেল, বিটকয়েন গেল, ইথেরিয়াম গেল, সোলানা গেল আপনার। বাস্তব কথা হচ্ছে এটা। এখন আর দুইটা হচ্ছে যে এইগুলো আমরা মানি ব্যাংক থাকে বিভিন্ন দেশে, তো এই টাকাগুলো আপনি উঠাবেন কোথার থেকে? বিটকয়েনে আপনি টাকা পাঠাইলাম, কেউ তো আপনার টাকাটা দিতে হবে। তো সারা বিশ্বের জনপ্রিয় যেটা সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স, বাংলাদেশ থেকে যারা বিনিয়োগ করে। তো এই মানি এক্সচেঞ্জ এরা কি করছে, এরা চিন্তা করতেছে যে আমরা আরেকজনের টাকার উপর কিভাবে আমরা বিনিয়োগ করবো, আমরা নিজেরাই একটা চেইন বানাই, একটা কয়েন বানাই। এখন ওই জন্য তারা বানাইছে বিএনবি, মানে বাইন্যান্সের নিজস্ব মুদ্রা তারা বানাইছে। ওই মুদ্রা আপনি যদি লেনদেন করেন খরচটা কম, যখন আপনি অন্য মুদ্রায় করবেন খরচটা বেশি। তো এই যতদিন ধরেন যে আপনার এই মানি এক্সচেঞ্জ গুলা, যেমন বাস্তবে আমরা টাকা পাঠাইলে মানি এক্সচেঞ্জে টাকা পায়, যতদিন বিটকয়েনের এই সমস্ত কিছু লেনদেন চলবে, মানুষ বিক্রি করবে, ক্রয় করবে, টাকা উঠাবে, এই বিএনবিও ততদিন চলবে। এরপরে যেটা হয়, আর এই এক্সআরপি যেটা আছে, এইটা বলে যে ভাই আমি সমাজে যারা আছে এদের সাথেই চলতে চাই। এখন ধরেন বাংলাদেশের আমরা যদি বলি যে আমাদের ডাচ বাংলা ব্যাংক আমেরিকার স্টেট ব্যাংক অফ আমেরিকা টাকা পাঠাবে, নর্মালি প্রসেস আমরা জানি ইন্টারন্যাশনাল টাকা পাঠাইতে কত খরচ কত কি। তো এরা বলে যে ভাই এই বাংলা লিঙ্কের যে ডাচ বাংলার কাছে যদি ধরলাম যে 1 মিলিয়ন এক্সআরপি থাকে, আর এই ব্যাংক অফ আমেরিকার কাছেও থাকে, তাইলে বর্তমান যে প্রেক্ষাপটে যেভাবে ব্যাংকিং চলতেছে এইভাবেই চলবে। তারা 1 সেকেন্ডে ক্লিক করবে, এর কাছে জমা হয়ে যাবে, সে তখন টাকাটা দিয়ে দিবে। মানে দুইটা ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন করার জন্য এটা কানেক্টর হিসেবে কাজ করে। এটাই হচ্ছে মূলত জিনিস, আর কিছুই না। যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই লোগোটা থাকলে আপনি টাকা উঠাইতে পারেন, সেম এই কাজটা করে। তাইলে যারাই বিনিয়োগ করেছেন অলরেডি, এর বাইরে যে অন্য কয়েনগুলোতে আপনি বিনিয়োগ করছেন, চিন্তা করছেন আপনারা হাজারও দিয়ে দিবে, ওইগুলা বাস্তবে কোনো এগুলার ব্যবহার নাই। দীর্ঘমেয়াদে আপনার জিরো করবে, যদি তাৎক্ষণিক লাভ হয় লাভে বিক্রি করে বের হয়। এই পাঁচটার যে কোনো একটাতে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করেন যারা অলরেডি ফেসে আছেন। আর এই ইউএসডিটি আর ইউএসডিসি এটা কিছু না, এটা হচ্ছে যেমন ধরেন যে আপনি চিন্তা করতেছেন বিটকয়েনের দামটা কমে যাবে, আজকে 91,000 আছে, তো আপনি এটা বিক্রি করে টাকাটা আপনার অ্যাকাউন্টে আনার দরকার নাই, আপনি এই ইউএসডিটিতে কনভার্ট করে রেখে দিতে পারেন, ওইখানেই থাকলো। যখন ধরলাম যে দামটা $50,000 আসলো, আপনি আবার ওই টাকা দিয়ে ক্রয় করেন। মানে স্টেবল কারেন্সি সেখানে আছে, যাতে আপনার টাকাটা ব্যাংকে আনতে না হয়, ওইখানেও যাতে রাখতে পারেন, এটাই হচ্ছে মূল কথা। তো এই জন্য যারাই বিনিয়োগ করছেন, যদি দীর্ঘমেয়াদী আপনি লাভ পাইতে চান, তাইলে এই পাঁচটার বাইরের গুলাতে করা আপনার জুয়া খেলার মতো। এমন আছে যে একদিনেই আপনার টাকাটা 1000 গুণ বাড়বে, একদিনেই জিরো, কিচ্ছু করার নাই। অসংখ্য জিরো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিছুই পাবেন না। কিন্তু এইগুলার বাস্তব ব্যবহার আছে, এগুলা ভবিষ্যৎ উজ্জ্বল, এগুলা থাকবেই থাকবে। তো এর জন্য যারা অলরেডি বিনিয়োগ করছেন অন্য কয়েনগুলাতে, যেটাতে লাভে আছে বিক্রি করে ধীরে ধীরে এটাতে বিনিয়োগ করেন, অন্যগুলাতে যাওয়ার দরকার নেই। আর এই বিষয়ে আরো জানার চেষ্টা করেন, যদি আপনি এগুলা দিয়ে কোটিপতি হইতে চান, আরো আপডেট তথ্য নেন, কোনটা কখন কি হচ্ছে, কোনটা কি আসতেছে, নতুনও আসতে পারে। আজকে হয়তো আমরা বললাম, আগামী 1 বছরে দেখা যাবে যে সোলানার চাইতে আরেকটা ভালো করতেছে, যেটার বাস্তব ব্যবহার আছে, সেটা আপনি নিতে পারেন। তো এটাই হচ্ছে মূল দায়িত্ব। তো আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে সতর্ক করা। অসংখ্য প্রবাসী ভাই আছে কষ্ট করে টাকা ইনকাম করছেন, কিন্তু ওই যে বন্ধুর ফান্দে পড়ে আংফাং কোম্পানিতে তারা টাকাগুলো ঢেলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য ভাই বিনিয়োগ করবেন জেনে শুনে বুঝে করেন, কোনো সমস্যা নেই। বিনিয়োগ আপনাকে প্রতারণার শিকার করবে না যদি আপনি সঠিক জ্ঞান সহ করেন। আর না করলে তো ভাই কিছু করার নাই। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো দিন একদিনে টাকা ডবল হয় না। যদি একদিনে যেটা ডবল হয় দ্বিতীয় দিনে সেটা জিরো হইতে পারে। এই থিওরি যদি কাজে লাগান, আশা করি যে জীবনে অনেকভাবে সফল হবেন।